খুঁজে পাচ্ছেন না, তাদেরকে হেল্প করতে পারেন। তো যাই হোক, শুরু করতে চাই আজকে একটা ইমেইল দিয়ে প্রতিবারের মতন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। তো আমরা ইমেইলটা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফারিহা প্রভা, ঢাকা খিলগাঁও থেকে। আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন, আশা করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবেন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনেই আমার রেজাল্ট, দোয়া করুন। আমার তো স্কুলে যাওয়া সম্ভব নয়, তাই মেইল পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই। আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন। আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন। আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নি করে, এরপরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসতো। কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না, তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মা তখন গর্ভবতী ছিলেন, রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি, কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, এবং অজ্ঞান অবস্থায় তাকে পান মসজিদের ইমাম সাহেব। পরে তাকে বাসায় দিয়ে আসেন। আমার মা, আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান। কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন, এবং পরপর 4টি বাচ্চা এভাবে নষ্ট হয়ে যায়। 6 বছর পার হয়ে যায়। সকলে আমার পরিবারকে বলে, কিন্তু এক মৌলানা সাহেব, যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন, তিনি আমার মার চিকিৎসা করান। এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি নিজের চুল ধরে নিচে টানাটানি করেন। এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকতো, এবং নানা সবাই আমার মাকে আঘাত করত। আমার মা আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো। মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন। ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল, আর সেটা হলো আমার স্বপ্ন। আমি রাতে যেই স্বপ্ন দেখতাম, যেটাই দেখতাম সেটাই সত্যি হতো। শুরুটা 2009 সালে। আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম, তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায়, এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম। আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল, কিন্তু গাছপালা অনেক বেশি ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত, এবং আমি আমার রুমের 4টা কোণায় 4 রকমের ছায়া দেখতাম। আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে, এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে। তারা কথা বলছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না। একদিন রাতে দেখি জানালার উপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু পর পর। যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে 2টি ছায়া। আমার মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে বাচ্চার সাথে খেলছে। তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল, এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ, মানে বিভিন্ন রং ধারণ করছিল। আমি
যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম, তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম, তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমার কাছে কি চান? কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন লাভ হয়ে গেল। এরপর আমি অনেক ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, পা নেই, চোখগুলো বড় বড় এবং খয়েরি রং, তাও মনি ছাড়া। আমি শুয়ে আছি, সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা চিপ দিয়ে ধরল। আমি প্রচন্ড বুকে ব্যথা পাচ্ছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম, তাও পারছিলাম না। যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম, তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে। এরকম ঘটনা সব সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে। আমি একা কোথাও যেতে পারতাম না। আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম। একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না। এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন, আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে। তিনি এটাও বলেন, হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত, তা ধরেছিল। আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি, হতে পারে এমনটাই। আমাকে হুজুর একটি তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে। আবারও সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে। ও বলে, আমাকে দেখো, আমাকে দে তো, দেখি কেমন তাবিজ এটা। প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি। গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা। আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয়। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি নির্বাক। আমার বন্ধু গায়েব, সে নেই। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি, আমার বন্ধু সাদ কোথায়? সবাই বলে, কেন, সে তো বাতার বাসায়। আমি বলি, তাকে কেউ ডাক দেন প্লিজ, কাজ আছে। তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে। কেউ বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে খুন করতে চাইছে। আবারও ভয়ের মধ্যে কাটতে লাগলো আমার জীবন। আমার নানা নানুরও বয়স হয়ে গিয়েছে, তাই তারা আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসলেন এবং আমাকে বললেন, এবার থেকে তুমি সেফ, তুমি তোমার বাবা মার কাছে থাকবে। পৃথিবীর আমি তো এখনো ভয়ের শিকার হয়েই যাচ্ছি। আগের মতোই কেউ একজন আমার বুকের উপরে উঠে বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না, বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল, রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে।
রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো রুমের ভেতর। আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে। তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে, বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিকির করছে। আমি যখনই বাচ্চা ছেলেটির দিকে তাকালাম তখনই দেখতে পেলাম এই তো সেই ছেলেটি যে আমাকে একটু আগেই বারবার আপু বলে ডাকছিল। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যাই এবং চিৎকার শুনে পাশের বাসার লোকেরা আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়, আমার বাবা মাকে ফোন করে আসতে বলে। যাই হোক, সেদিন ভয়ে ভয়ে কেটে যায়। এর পরের দিন আমার বাবা মা কাজে বের হয়। বাসায় আমি একা থাকি, বারান্দায় বসে থাকি একা। হঠাৎ কালো রঙের পোশাক পরে কে যেন উড়ে আসে, এসে আমার হাতকে খুব জোরে টান দিয়ে ধরে, যার কারণে আমার হাত বারান্দার গ্রিলের বাইরে চলে যায়। আমি চিৎকার দেই এবং দেখি সেই অবয়বটি আর নেই। আমার পুরো খেয়াল আছে সেটা কোনো মানুষ ছিল না, তো কে ছিল? সে আকাশে কিভাবে উঠতে পারে? আমি ধরে নিলাম সেটা আমার মনের ভুল, কিন্তু মনের ভুল হলে আমার হাতে দাগ কেন? তাও কোনো আঁচড়ের নয়, এটা কেমন যেন একটা দাগ, মনে হচ্ছে লোহা দিয়ে আমার হাত চিপে ধরে রাখা হয়েছিল। বাসায় আসার পর আমি আমার মা বাবাকে বলি এবং তারা তারপর থেকে আমাকে একা রেখে কোথাও যায়নি। কিন্তু আজও আমি অনেক আজব আজব অবয়বের উপস্থিতি টের পাই আমার চারপাশে। এছাড়া আমি শুরুতেই বলেছিলাম আমি যেই স্বপ্নই রাতে দেখি সেটাই সত্যি হয়। আমি একবার স্বপ্নে দেখি আমার এলাকার এক আপুর সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বললাম এই স্বপ্নের ব্যাপারে, সবাই শুধু একটু তাদের বিয়ে ঠিক হলো এবং আমার চাইতেও আমার পরিবারের সকলে বেশি অবাক হয়েছিল। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা আছে আমার এবং আমার স্বপ্নের। আজ এত বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমি রাতে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখি তাই সত্যি হয়। আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য মাফ করে দেবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলের তুলনায় অনেক ছোট, কিন্তু এত কাহিনী হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে কখনো কল্পনা করি। এখনো কাঁধে ছিল আর ওই বাজে মানুষটা যেটা প্রতিদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করত, আমার থেকে তাবিজ ছিনিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল। আমার গল্প যদি ভালো লাগে তাহলে এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো ডক্টর আলিফ কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সালাম এবং দ্রুত ফেমে আসার জন্য অনেক ধন্যবাদ আলিফ। থ্যাংক ইউ রাসেল। আপনাকে অনেকদিন পরে আসছে আবার। ঘটনা শুরুর আগে এই স্বপ্ন নিয়ে ঘটনাটা স্টার্ট করি। স্বপ্নের ঘটনা স্টার্ট করি, স্বপ্ন দিয়ে শুরু হোক। তো আমি তো রাসেল ভাই জানেন আমি একটু ডিফারেন্ট ঘটনা ছাড়া শেয়ার করি খুবই কম, একদম একটু ডিফারেন্ট না হলে। তা আপনি যেটা বলেছেন সেটা দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, নাফিস নামে এক মানে দুটো ঘটনা আছে, আমরা সেকেন্ড ঘটনাটা শুনছি। ওকে ফাইন। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করব। ভাই ঘটনা আমি আপনাকে আগেই বলেছি, সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। 1996-1997 সেশনের স্টুডেন্ট। তো উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো। তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলেই থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে, মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নেয় যে তারা বাসা নিবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা জায়গায় ভাড়া নেওয়া হয়। তো 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালের। আচ্ছা। তো যে বাসাটা, তো তখন তো এত অ্যাপার্টমেন্ট ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি। তো তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে। তো এত মেস বাড়ি ছিল না, ঢাকা শহরে খুব কম ছিল। ফ্যামিলি বাসায় সবাই প্রেফার করতো। তো তারা একটা বাড়ি পায় যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বা বিল্ডিং। আচ্ছা।
তো তারা থাকতো 4 তলা, তো 2 ইউনিটের বাসা, তো তারা থাকতো 4 তলা বাম পাশে। হুম। তো ঠিকই ছিল, তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিনের, রমজানের ঈদ তো প্রায় 7 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই সবাই তো ঢাকার সময় ঢাকা থেকে চলে যেত, আর তো আরো মানুষ কম ছিল এর আগে, 96, 97, 99 মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে। যখন ওনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখেছে অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন দিন ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না। আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল। আচ্ছা। তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, সে ঢাকাতেই ছিল। আচ্ছা। তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায় দেখে যে তো বুয়া যে রান্না করতো সে বুয়াটাও নেই, তো তাকেই রান্না করে খেতে হবে। একটা কমন চুলা ছিল বাসার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই। তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে এসে মানে বাজারের দিকে কিছু নিয়ে আসার জন্য, যাতে কেউ খেতে পারে যতদিন পর্যন্ত বুয়া না আসে। অ্যাটলিস্ট 2-1 দিনের খাওয়া, তো মেসের লোক জানেনি তো কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। তো সে রান্না করার জন্য বাজার নিয়ে আসে, এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য, ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক খোলার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে, ট্রাঙ্ক প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আচ্ছা। আউট অফ নোওয়্যার ওই রুমের ভিতরে, আমি আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাদের 3 ফ্রেন্ড। আচ্ছা। তো ওই ফ্রেন্ড গুলো কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখন, খালি ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ফ্ল্যাটের মতো মাত্র 2 জন, তিনি আর পাশের রুমের এক ভাই। ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো তিনি রান্না বান্না করে খাবে, তো ওই যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতর রাখতে যেয়ে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, মানে কোনো কারণ ছাড়া। শীতকাল আসলে তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি। তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খোলে, সাহস করে খুলে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে শুয়ে শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা, যে স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে, না খুলতেই হবে। ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে, লাইটটা, মানে ঘুম থেকে উঠে বলে যে আমার স্মৃতি শক্তি যতটুকু মনে আছে, লাইটটা খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখে যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ, আর ডান পাশে কমপক্ষে 50 থেকে 60টা আঙ্গুল। আচ্ছা, কাটা আঙ্গুল। একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে, সে দরজাটা খুলে দেয়। তো ওই পাশের ভাইটা দেখে যে তিনি পুরা ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে, পুরা শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে, ট্রাঙ্ক দিয়ে পানি পড়ছে। উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, এই ট্রাঙ্কটা খোলার পরে এসব জিনিস দেখেছি। বলে দেখো, এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার। আচ্ছা, উনি এতটাই ভয়, এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, মানে সে রাতটা পার করার জন্য, অ্যাটলিস্ট এই আজকে রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে অনেকটা ব্যবস্থা করবো। এই লোকটা আমার ভাইয়াটা পাশে তার সাথে তার রুমে থাকে। পরের দিন যখন সকাল হয়, 2 জন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাওয়ার পর ওই ভাইটা বলে যে শোনো, তোমাকে রাত ভোরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমার, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডারও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আচ্ছা, ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের থার্ড ডেতে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই।
ঈদের সেকেন্ড ডেতে সে ঢাকা চলে আসে, ঈদের ফোর্থ ডেতে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন। এবং সেই ভাইটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাতটা তো অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাতে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও ঈদের ফোর্থ ডেতে তার ঘুম ভাঙে রাতের বেলা। তো ঘুম ভাঙার আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম, যে ট্রাঙ্কটা খুলতে হবে, ট্রাঙ্কটা না খুললে তাহলে বিপদ আরো ভয়াবহ। খুলতে হবে, এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই, এবং সে দেখে যে পাশের ওই বেডে ওই ভাইটা ঘুমাচ্ছে। সে ট্রাঙ্কটা খোলার পর দেখে যে মানে পুরা ট্রাঙ্কটা ভর্তি রক্ত আর দুটো মাথা। একটা মাথা তার ওই রুমের, মানে দুইটা মাথাই তার রুমের দুইটা ফ্রেন্ড ট্যাঙ্কের মধ্যে, ট্রাঙ্কের ভেতরে। মনে নাই এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। তো পরবর্তী সময়ে যে ভাইটা তার সাথে ছিল সে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার, ওখানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে, এবং 18 ঘন্টা কোনোভাবেই তার জ্ঞান ফেরেনি। তারা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের 6th ডে। জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলা দেখেছি। তার বাবা একটা হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে বলে যে হুজুর যেতে বলছে যে আপনাকে বোবা ধরছে, বারবার বোবা ধরছে, এবং আপনার মুভমেন্ট গুলা। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে কিছু ইনফরমেশন নিল যে সে যখন রাত্রে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত, মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং হঠাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই ট্রাঙ্কের ভেতরে দুটো মাথা দেখার কারণ কি? তো পরবর্তী সময় সেই জিনিসটা কানেক্ট করে। ঈদের 7th ডেতে জানতে পারে যে ঈদের 4th দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তার যে রুমমেট ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাদেরই কাটা মাথা। কেন কাটা কেন? পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে, সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলো করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা হওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল, একটা ফ্রেন্ড মাত্র, মানে 3জন ফ্রেন্ড আসবার পথে একটা ফ্রেন্ড পেছনে ছিল। তো উনি বলেছে যে ওই বাসটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার সময় দুইটা বডি ছিটকে যায়। এর কারণ হচ্ছে ওরা টিকিট পায় নাই, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন ওইখানে বসেছিল ওই দুইটা ফ্রেন্ডই সাথে হেল্পারটা একদম ছিটকে বাসের সামনে অপোজিটে পড়ে পড়ে। তো গ্লাসে লেগে নাকি মাথার উত্তরগুলো আলাদা হয়ে যায়, তো জোরে ধাক্কা লাগে, মাথাগুলো থেতলে যায়, মাথাগুলো আলাদা হয়। এবং সেটাই সে ট্যাঙ্কের ভেতরে সাদৃশ করতে, মানে সেটাই সে ট্যাঙ্কের ভিতর দেখে। পরবর্তীতে তো ম্যাচ করে ফেললো যে সে যেটা স্বপ্ন দেখেছে, সে যেটা স্বপ্নের থেকে উঠে ট্রাঙ্ক খুলেছে, এবং বলে যে আমি ট্রাঙ্কটা যে খুলেছি নিজের হাতে খুলেছি, এবং একদম পুরো মাথা আমার ক্লিয়ার ছিল যে আমি ট্রাঙ্কটা খুলে দুটো মাথা দেখতে পাচ্ছি। এবং যেটা শুনলাম, মানে অনেক ঘটনায় আমরা শুনি এই ঘটনাটা পুরো ট্রাঙ্ক নিয়ে, এবং ঈদে আসার সময় হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে ট্রাঙ্কটা ভেতরে কাটা মাছ তো অবশ্যই। আমার কাছে এখনো প্রশ্ন থেকে গেল যে ট্রাঙ্কটা তো ঠান্ডা কেন হতো, আর এই পানির উৎস কোথায়? এটাই হচ্ছে রাসেল ভাই পরবর্তী সময় ওই হুজুর বলে যে ট্রাঙ্কটা ফেলে দেওয়ার জন্য, এবং ট্রাঙ্কটা যেন ওই বাসায় না রাখে, তাকে কিছু পানি পড়া দেওয়া হয়, কিছু নিয়ম কারণ বলে দেওয়া হয়। এবং তার বাবা মা বলে যে তোমাকে আর মানে মেসে থাকতে হবে না, তুমি হয় হোস্টেলে ব্যাক করো, আদারওয়াইজ অন্য বাসা নিয়ে থাকো। এই ট্রাঙ্কটা আসলে পরবর্তী সময় আর রাখেন আর কি বাসাতে, কারণ ট্রাঙ্ক থেকেই তো লাস্ট এই 3-4 দিনে, ঈদের 3-4 দিনে তার সাথে লাইফের সবচেয়ে বড় ঘটনা ফ্রেন্ড যে হারিয়ে যাচ্ছেন, তিনি এটা সংকেত পায় ট্রাঙ্ক থেকে। অদ্ভুত। আমরা ট্রাঙ্ক নিয়ে একটা ঘটনা শুনলাম ডক্টর আরিফের কাছে। সেকেন্ড ঘটনা যেটা আছে ওটা আরো চমৎকার, কিন্তু ওর জন্য আরেকটু রাত জাগতে হবে। তো আমরা এখন ছোট্ট একটা বিরতি নিব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আফনান ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, এবং আমাদেরকে যদি আপনারা মেসেজ পাঠাতে চান, মেসেজ তো না, আমাদের যদি কমেন্ট করতে চান, তাহলে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/wayfurti and www.facebook.com/bhutatm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনার বেশি বেশি আপনার বন্ধু বান্ধবদের ইনফর্ম করতে পারেন। সেই সাথে আমাদের যদি ইমেইল করতে চান বা কোনো ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutatm
@radio50.fm। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন। ভূত এফএম। Yes. মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং এই মুহূর্তে আপনাদের সাথে আমরা মানে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের যাদেরকে পরিচয় করার কিছু নাই, আফনান ভাই, এবং আফনান ভাইয়েরা তার ঘটনাটা শোনাবেন। আফনান ভাই, কোন ঘটনাটা আমরা শুনছি ফার্স্টে? ভাই ওই রংপুরের যে ঘটনাটা। ওকে, তাহলে আমরা শুরু করি রংপুরের ঘটনাটা দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো স্যার এখন যে ঘটনাটি আমি বলবো এটি মানে সঙ্গত কারণে তার নামটা বলতে পারছি না। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2012 সালের ঘটনা। যে ভাইয়ের কথা বলছি আর কি, উনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উনি একটা প্রাইভেট একটা মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম উনি একটু দেন। তো উনি 2012 সালে রংপুরের এলজিআরডির একটা প্রজেক্টের কাজ উনি পেয়েছিলেন। আচ্ছা। তো উনি ওনার কাজের কারণে রংপুরে যেতে হবে, এরকম একটা জরুরি মানে একটা কাজ এসে দাঁড়ায় হঠাৎ করেই, সকালেই তাকে ওখানে থাকতে হবে সাইটে। তো ওনার ড্রাইভারটা আবার ছুটিতে ছিল, মজার বিষয় ওনার ড্রাইভারের বাড়িও রংপুরে ছিল। তো উনি চিন্তা করলেন যে উনি নিজেই ড্রাইভ করে যাবেন, ফেরার পথে ওনার ড্রাইভারকে নিয়ে আসবেন উনি। সুন্দর ভাই উনি যেই ভাবা সেই কাজ, উনি রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তো আমরা যারা ওই উত্তরাঞ্চলে যারা চলাফেরা করেছি, আমরা দেখেছি যে সিরাজগঞ্জের ওখানে ফুড ভিলেজ নামে একটা জায়গা আছে, ওখানে সাধারণত দূরপাল্লার গাড়িগুলো একটু ওয়েট করে, ওখানে মানে একটা ব্রেক দেয় খাওয়া দাওয়া বা একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু করে। তো উনি ওখান থেকে গাড়িটা থামিয়ে ফুয়েল ভরে এবং খাওয়া দাওয়া করে আবার উনি গাড়ি চালানো শুরু করেন। আচ্ছা। তো ওখানে গাড়ি চালানোর মানে বেশ অনেক দূর যাওয়ার পর উনি হঠাৎ মনে করেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে, উনি ফিল করেন আর কি। আচ্ছা। তো উনি আসলে উনি তো রেগুলার গাড়ি চালান না, তো উনি তখন রাতের বেলায় ওনার ড্রাইভারকে ফোন করেন। তখন ড্রাইভার সব শুনে বলেন যে স্যার ওই ইঞ্জিন আপনি একটা কাজ করেন, একটু পানি ঢুকান। এখন উনি বলে যে আমি তো পানি তো নিতে ভুলে গেছি, পানি তো নাই আমার কাছে। তখন উনি বললেন যে স্যার আপনি বাইরে কোথাও যাওয়ার দরকার নাই, আপনি গাড়ি চালাতে থাকেন, তো রাস্তার দুই পাশে আপনি অনেক মসজিদ পাবেন। তো মসজিদের যে ওই যে কলগুলো থাকে বা ট্যাপ লাইন যেগুলো থাকে, আপনি ওখান থেকে আপনি ড্রামে ছোট ড্রামে পানি ভরে নিয়ে তখন ইঞ্জিনে দিয়ে নিন। আচ্ছা। তখন উনি বললেন যে হ্যাঁ আইডিয়াটা আসলে খুবই ভালো। উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি গাড়ি চালাতে থাকি, পাশে কোনো মসজিদ পেলে আমি ওখান থেকে পানি নিয়ে নিব। রাসেল ভাই উনি হয়তো কয়েক কিলো গিয়েছেন, হঠাৎ করে দেখলেন যে রাস্তার পাশেই একটা কল আছে। আচ্ছা। উনি চিন্তা করলেন যে আবার সামনে যাব, মসজিদ আছে, কত দূরে আছে তা তো জানি না, যদি পথে আবার গাড়ি ডিস্টার্ব দেয় তখন তো সমস্যায় পড়ে যাবো। উনি চিন্তা করলেন যে এইখান থেকেই মানে কলের থেকে আমি পানিটা নিয়ে নিই। তখন উনি গাড়িটা ওখানে থামান, থামার পরে ড্রামে উনি পানি ভরছেন। তো ওই জায়গাটা কিন্তু রাসেল ভাই মানে মনে হচ্ছিল যেখানে ভরছেন মানে ওই কলের আশেপাশে একটু জঙ্গলের মতো, মানে ওটা একটা নিস্তব্ধ একটা জায়গা। তো এবং আশেপাশে কোনো লোকালয়ও নাই, উনি খেয়াল করছিলেন আর কি। হয়তো বা এটা সরকারি কোনো কল মানে পথচারীদের জন্য হয়তো বা এটা ওখানে আছে, উনি এটা ভেবে ওখান থেকে উনি পানি নিলেন, আবার উনি যাত্রা শুরু করলেন। তো ওনার আবার রসুল ভাই ওই মানে ধূমপান করার অভ্যাস ছিল। আচ্ছা। তো উনি হঠাৎ মানে ওনার ধূমপানের নেশা যখন চেপে গেল, তখন উনি চিন্তা করলেন যে যখন গাড়িটা ব্রেক ছিল ফুড ভিলেজের ওখান থেকে উনি ওই সিগারেটের প্যাকেট খেতে ভুলে গেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন হয়তো আমি যাওয়ার পথে দেখি কোনো দোকান খোলা পাই কিনা। আর তখন রাত বাজে রাসেল ভাই প্রায় 2:30 কি 3টা, অনেক রাত। তখন আশেপাশে কোনো দোকান খোলা থাকার কথাও না। সেটাই। তারপর উনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা দোকানের ঝাপটা অর্ধেক খোলা হয়েছে, একটা লোক বের হচ্ছে। তো উনি মনে করলেন যে এইটাই একটু হয়তো বা কাজ হতে পারে। তখন ওই দোকানের কাছে গাড়িটা থামিয়ে দোকানিকে বললেন যে ভাই আপনি কি আমাকে এক প্যাকেট সিগারেট দিতে পারবেন? তখন বললেন হ্যাঁ দিতে পারবো। তো উনি যে সিগারেটটা চাইলেন, হ্যাঁ তার কাছে ওটা ছিল। তো সিগারেট এক প্যাকেট নেওয়ার পরে দোকানি বলছে যে স্যার দূরের পথ, আপনি একার জন্য এক প্যাকেট নিলেন, আপনার গাড়িতে আরো যারা আছে তাদের জন্য কয়েক প্যাকেট নিবেন না? তখন উনি বলেন যে কি ব্যাপার, তুমি গাড়িতে আবার কোথায় কাকে দেখলা? আমি একাই তো গাড়ি নিয়ে আসছি। তখন ওই লোকটা বলে ওই যে স্যার আপনার গাড়িতে লোক বসে আছে, আমি দেখছি 3 জন লোক বসা। তখন উনি মনে করেন যে হয়তো বা এই লোকটা সদ্য ঘুম থেকে উঠেছে বা নেশা করেছে, মানে এইরকম ভুলভাল বকছে কেন। উনি তাকে একটা ধমক দিয়ে সিগারেটের টাকা পরিশোধ করে দ্রুত গাড়িতে এসে বসে আবার গাড়ি চালানো শুরু করেন। তো ভাই গাড়ি যখন উনি চালাচ্ছিলেন হঠাৎ ফিল করছিলেন যে মানে
গাড়িতে একজন শুধু ড্রাইভার গাড়ি চালালে গাড়ির যে ওয়েটটা হয়, আর গাড়িতে যদি ভরা থাকে তাহলে 4 জন লোক থাকে, তখন কিন্তু গাড়ির আরেক ধরনের ওয়েট হয়। তো উনি ফিল করলেন যে গাড়িতে মনে হচ্ছে যে পিছনে এবং তার পাশে 3-4 জন লোক বসে আছে এবং হালকা ফিস 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 শব্দ হচ্ছে, মানে কথা বলছে এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ভাই, গাড়ির মধ্যে উনি এসি চলা অবস্থায় হুম হুম। উনি ফিল করছিলেন যে গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম, আচ্ছা। অথচ এসি চলছে। তখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এসি দিয়ে কি গরম বাতাস বের হচ্ছে কিনা। উনি হাত দিয়ে দেখেন না, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। তখন উনি এসিটা বন্ধ করে দিয়ে গাড়ির কাঁচ নামিয়ে দিলেন। কাঁচ নামাতে গিয়ে রাসেল ভাই হলো আরেকটা সমস্যা, সেটা হলো কাঁচ নামাতে গিয়ে দেখা যাচ্ছে যে কাঁচ অল্প একটু নেমে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। মানে উনি হয়তোবা উনি চিন্তা করলেন যে এটা হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটা হচ্ছে। তো যাই হোক, রাসেল ভাই উনি আহ, পথে আর কোনো সমস্যা, জাস্ট এতটুকু সমস্যা ফিল করছিলেন। তারপর উনি যেহেতু মানে খুব এডুকেটেড এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করেছেন, এই সমস্ত অতি প্রাকৃত কোনো বিষয় ওনার আসলে কোনো বিশ্বাস ছিল না, যার কারণে উনি ওগুলো আসলে কোনো পাত্তাই দেয়নি যে ডিফারেন্ট কিছু হতে পারে। তো উনি রংপুরে যান, ওখানে সার্কিট হাউসে উনি 3-4 দিন সেখানে ছিলেন, ওই সাইটের কাজগুলো দেখে তার যে ড্রাইভারকে নিয়ে আবার উনি ঢাকাতে ব্যাক করেন। আচ্ছা। এর মধ্যে আর কোনো সমস্যা রাসেল ভাই হয়নি। তো উনি বাড়িতে আসার পর থেকে রাসেল ভাই উনি প্রতিদিন স্বপ্ন দেখতেন যে ওনার যে 2 সন্তান, ওনার 2টা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স ছিল 2 বছর, এবং ওনার ওয়াইফ ছিল। তো উনি স্বপ্ন দেখতেন যে কে বা কারা ওনার স্ত্রী এবং সন্তানদেরকে মেরে ফেলছে, আচ্ছা। আর উনি মানে গাড়ি চালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন। আচ্ছা। মানে উনি প্রতিনিয়ত এই স্বপ্নটা দেখতেন। তো উনি এটা প্রথম দিকে দুঃস্বপ্ন মনে করেই মানে এড়িয়ে দিতেন। উনি চিন্তা করেন হয়তোবা কাজের প্রেশার বেশি, হয়তো এই ধরনের উনি দুঃস্বপ্নগুলো দেখেন। হুম হুম। তো এর মধ্যে রাসেল ভাই ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তো বাড়িতে একটা অকেশন উপলক্ষে, মানে অকেশন ছিল, মানে কিছু গেস্ট আসবেন, এই কারণে উনি বেশ কিছু মাছ মাংস বাড়িতে কিনে নিয়ে আসেন। আচ্ছা। কিনে নিয়ে আসার পরে প্রথমে কিচেনে ওটা রেখে দেন, হুম হুম। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মানে ওনার স্ত্রী চিৎকার করে ওঠে। উনি তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ওনার ওই যে 2টো বাচ্চা, 2টা মেয়ে, যে 5 বছর এবং 2 বছর বয়সী 2টা মেয়ে, ওরা দুজন বসে বসে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আচ্ছা। অথচ ওরা কিন্তু মানে রান্না করা মাছ মানে ছুঁয়েও দেখতে না, মাছ তাদের ভালো লাগে না, কিন্তু ওরা কাঁচা মাছ বসে বসে খাচ্ছে, এবং খাওয়ার সময় ওদের শরীরের ভিতর থেকে মনে হচ্ছে একটা গড় 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 আওয়াজ, মানে বিড়াল গড় গড় আওয়াজ করলে যেরকম হয় এরকম আওয়াজ, এবং অদ্ভুত মানে তাদের চোখের রং হয়ে গেছে। এটা দেখে মানে ওই বাচ্চার মা অত্যন্ত ভয় পায়, কিন্তু তার বাবা দ্রুত তাদের হাত থেকে ওই মাছটা ফেলে দেয়। তাড়াতাড়ি তাদেরকে মানে ভালো করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চিন্তা করে যে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, নাহলে এই ধরনের বিষয় কাঁচা মাছ কেন খাবে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসলে সেরকম কোনো সলিউশন দিতে পারে না। তারা জাস্ট কিছু এমনি নর্মাল কিছু ওষুধ টষুধ এগুলো লিখে দেয়। এগুলো লিখে দেওয়ার পরে মানে দেখা যাচ্ছে যে রাসেল ভাই ওই 2টা বাচ্চার আচরণও খুব অস্বাভাবিক, এবং তারা একটু পাগলের মতো আচরণ করা শুরু করছে প্রতিনিয়ত। হুম হুম। তারা ভাঙচুর করে, এমনিতে খুব মানে সুস্থ এবং স্বাভাবিক খুব শান্তশিষ্ট বাচ্চা ছিল ওই 2টো, কিন্তু হঠাৎ করে সে ঘরের ভিতর ভাঙচুর শুরু করে, কোনো কথা হঠাৎ করে রেগে যায়, এবার এমন এমন কথা বলে যে স্বাভাবিকভাবে কিন্তু 5 বছর এবং 2 বছর বয়সী বাচ্চাদের মুখ থেকে স্বাভাবিকভাবে আমরা ওই কথা কিন্তু আসলে শুনি না, হুম হুম। এবং কথাবার্তাগুলো বলতে থাকে, এবং এমন এমন কথা বলে যে তার বাবার অতীতের কোনো ঘটনা বলছে। এটা শুনে আসলে অবাক হয়, কিন্তু উনি এগুলো আসলে তার কোনো পাত্তা দেন না। আর একটা বিষয় আসলে ঘটে, ওনার স্ত্রীর মধ্যেও এক ধরনের পাগলামি স্বভাব শুরু হয়ে যায়। আচ্ছা। তো তখন উনি রাসেল ভাই একটু বিষয়টা আমলে নিতে থাকেন যে হঠাৎ এরকম কেন নিজে একটু হচ্ছে। ঘাবড়িয়ে যান আর কি। তো একদিন রাসেল ভাই ওনারা ঘুমিয়ে আছেন, হুম হুম। তো ওনার বাসাটা ছিল মানে ওনার বিল্ডিং এর 3rd ফ্লোরে। আচ্ছা। তো আবার 3rd ফ্লোরে থাকার কারণে ওই ওনার বাসার পাশে দিয়ে আবার কারেন্টের যে খাম্বাটা গিয়েছিল আর কি। হুম তো হুম। কারেন্টের খাম্বা যে তারগুলো যায় ওনার জানালা দিয়ে দেখা যেত যে তার পাশ দিয়ে চলে গেছে আর কি। তো উনি রাতের বেলা মানে ওই দিন চাঁদনি রাত ছিল, উনি হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে উনি দেখেন যে হুম হুম। ওই ইলেকট্রিসিটির তারের উপরে হুম। 3 জন লোক, বেশ মোটা সোটা লোক, ওই তারের উপরে বসে বসে গল্প করছে। আচ্ছা। তো উনি চিন্তা করছেন হয়তোবা ঘুম থেকে উঠে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখছি, নাহলে তারের উপরে মানুষ বসে থাকা তো মানে পাখি বসে থাকতে পারে, কিন্তু মানুষ তো তারের উপর কাঠের তারের উপর বসে থাকতে পারে না। রাইট। তো উনি ভালো করে মানে চোখ কচলিয়ে দেখছেন যে আসলে কি উনি ঠিক দেখছেন কিনা। তো উনি যখন ভালো করে দেখার চেষ্টা করছিলেন রাসেল ভাই, হঠাৎ উনি মানে মানে দেখলেন যে তারের উপর বসা একটি লোকের মানে ওনার সাথে আই কন্টাক্ট হয়ে গেছে। মানে হুম হুম। দেখে ওরা বুঝে ফেলেছে যে তাকে দেখছে।
ওই ইঞ্জিনিয়ার সাহেব। আচ্ছা। তখন ওই লোকটি জানালা খোলা ছিল, মানে ওনার শরীরটা মোটা ছিল, ওই তারের উপর যারা বসেছিল, একটা লোক মানে সা করে জানালার ভিতর দিয়ে চলে আসলো ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে একদম সরাসরি ওই ইঞ্জিনিয়ার সাহেবের একদম মানে মুখের কাছে তার মুখ নিয়ে এসেছে, মানে তাকে দেখছে। তখন উনি মারাত্মক ভয় পান এবং উনি যেটা দেখেন যে মানে তার চেহারাটা অস্বাভাবিক রকমের কালো এবং চোখ দুটো জল জল করছে। ওই দৃশ্য দেখে উনি মানে জোর একটা চিৎকার দেন এবং ওনার চিৎকার যখন ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায় তখন ওনার স্ত্রীও ওই জিনিসটাকে দেখেন। আচ্ছা। এবং ওনার স্ত্রী যখন চিৎকার দেয় তখন ওই জিনিসটা মানে জানালা দিয়ে বের হয়ে যায়, কিন্তু জানালা তার একটা মানুষের পক্ষে কিন্তু ওই জানালা দিয়ে বের হওয়া সম্ভব নয়। তখন ওই তিনটা জিনিসই অদৃশ্য হয়ে যায়। এইভাবে রাসেল ভাই মানে প্রতিনিয়ত মানে অনেক ঘটনা ঘটতে থাকে তার ঘরের মধ্যে। তারপরে উনি চিন্তা করেন যে অনেকের কাছে, তারপরে উনি অনেকের কাছে গিয়েছেন কিন্তু কিছুতে কোনো মানে সমাধান সলিউশন হচ্ছিল না। তারপর উনি চিন্তা করেন যে উনি উমরা করতে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ঘরে গিয়েছেন এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো রাসেল ভাই উনি সপরিবারে উনি উমরা করতে যান কোন এক রমজান মাসে আর কি। ওখানে উমরা করার সময় সুদানের এক ভদ্রলোকের সাথে ওনার পরিচয় হয়। আচ্ছা। তো ও কথা আলাপচারিতায় জানা যায় উনি সুদানের একটা মাদ্রাসার শিক্ষক। তো মাদ্রাসার শিক্ষক যেহেতু তখন উনি তাকে ওই বিষয়টা ইংরেজিতে বুঝালেন যে আমি এই ধরনের সমস্যায় আছি। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন যে ওনার মানে ইসের আর কি ভাষায় উনি বললেন যে আসলে আপনি যখন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, যে রাস্তাতে আপনি গাড়ি থামিয়েছিলেন, ওই জায়গাটাতে আসলে বেশ কয়েকটা দুষ্টু জিনেরা থাকতো। আপনি যখন গিয়েছিলেন আসলে আপনাকে ওদের ভালো লেগে গেছে এবং ওরা চায় যে আপনি, আপনার সংসার না থাকুক, আপনার সন্তানাদি না থাকুক, আপনি একাই থাকবেন এবং ওই বাড়িতে ওরাও থাকবে, এইভাবেই আপনার জীবন কাটবে। ওরা এটাই চায় এবং ওরা সহজে যাবে না। এবং তখন কি করা যায়, আমি চেষ্টা করছি। তো আপনি তখন বলে যে আপনি হজ শেষ করে আপনি বাসায় চলে যান, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তখন রাসেল ভাই উনি সত্যি বাসায় এসে মানে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ওরা বাচ্চারা এখনো সবাই খুব ভালো আছে। আর ওই সুদানের ওই ভদ্রলোকের সাথে উনি তার ফোন নাম্বারও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ফোন নাম্বার উনি মানে দেখতে পান যে ওটা আসলে পৃথিবীর আমরা যে বিভিন্ন দেশের তো কান্ট্রি কোড থাকে ফোনের, দেখে যে পুরো ওয়ার্ল্ড এর কোনো দেশের কান্ট্রি কোডই ওইটা না। আসলে ওই লোকটিতে কে ছিলেন, কে কি ফোন নাম্বার দিল, আজও কিন্তু ওনার কাছে এটা রহস্যই রয়ে গেছে। কিন্তু সমাধান করে দিয়েছে। হ্যাঁ, সমাধান করে দিয়েছে। মানে এটা তো অবিশ্বাস্য ব্যাপার ছিল রাসেল ভাই। এটাই ছিল রাসেল ভাই প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি রাতের আলো আমাদের লিখছেন, মেসেজ পাঠিয়েছেন যে ভালো লাগছে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। তো আমরা পরপর দুটো ঘটনায় যাব, সেই জন্য আমাদের একটা ব্রেক লাগবে, না হলে বড় ঘটনা যেহেতু মাঝখানে ব্রেকের সময় চলে যাবে। তো আমরা একটা ব্রেক নিয়ে পরপর দুটো ঘটনা আপনাদের শোনাচ্ছি। একটা ডক্টর আলিফ এবং আর একটা আমাদের আফনান ভাই শেয়ার করবেন। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ছোট একটা ব্রেক, তারপরে ফিরে আসছি আবার। স্টেডিয়াম রেডিও ফুর্তি এফএম and go Forte. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং যেরকম কথা দিয়েছিলাম সেরকমই সরাসরি চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার ঘটনাটি শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন কি ভয়েস ঠিক আছে রাসেল ভাই? একদম পারফেক্ট। আচ্ছা, আমি রাসেল ভাই বলতে চাচ্ছিলাম যে ঘটনাকে টানে, মানে ঘটনাই মানুষকে টানে। সত্যি। তো আমি ছোট্ট 1 মিনিট একটা সময় হচ্ছে যে আমার যে ট্রেনার সুলতান ভাই আর কি, তো সে আমাকে বলে যে আলিফ ভাই আপনি তো ভূত এফএমে যান, অনেক ঘটনায় শেয়ার করেন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। যে লোকজন বলে যে আমাদের ঘটনা, অনেকেই ঘটনা মানে হয় যে ভয় লাগে না বা শিহরণ জাগে না। তো তার কথা বলি, সে তার বাসাটা ছিল যে জায়গায়, সেখান থেকে কাছাকাছি শ্মশান ঘাট। তো সে যখন ক্রিকেট খেলতো শ্মশান ঘাট থেকে প্রায় সময় মাথার খুলি চুল ধরে নিয়ে সে ফ্রেন্ডদেরকে ভয় দেখাতো। আচ্ছা।
তো বলে যে আলী ভাই আপনি তো ভয়ের ঘটনাই বলেন, দেখেন আমার কত সাহস, একবার মাথা খুলে নিয়ে এসে ফ্রেন্ডদের সামনে নিয়ে আসতাম, এই দেখ মাথার খুলি, আর ও সব ভয় দৌড়ে পালাতো। তো এই শ্মশান ঘাটে যাওয়ার মতো সাহস কারো ছিল না, কিন্তু আমি শ্মশান ঘাটে বসে থাকতাম রাত ভরে। তো তার কথাটা একটু ছোট করে বললাম যে আমার ঘটনা শুরু করার আগে অনেকে তো ভয় পায় না, ওনার সাহস দেখলে তো সেটাই অনেকে সেটাই অবাক হয়ে যাবে। সেটাই তো যাই হোক, প্রথম ঘটনা রাসেল ভাই, এটা তো আমার প্রথম ঘটনা ছিল আপনাকে বলার। প্রথমে যাই, হ্যাঁ। যে আঙ্কেলের কথা বলবো, উনিও আমার এক পরিচিত থেকেই পরিচিত। তার বাড়ি হচ্ছে জামালপুরে। আচ্ছা। তো তার সে খুব নামাজি ব্যক্তি ছিল, নিজে মাদ্রাসায় পড়তে পারে না, কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়াবে, আচ্ছা। এরকম প্ল্যানিং করে। ছেলে যখন 3 পারা 3 পারা কোরআন শরীফ পুরা মুখস্থ, তখন সে মানে ওই মাদ্রাসা থেকে বন্ধ পায়, শীতকালীন বন্ধ। তো তার বোনের বাসা অনেকদিন ধরে যাওয়া ছিল না। তো তার বাসার থেকে ক্রস করার পরে, তার বাসা নদী ক্রস করে, নদী পার হওয়ার পরে তার বোনের বাড়ি যেতে হয়। তো নদীটা পার করার পরে বালুর রাস্তা, প্রায় 1 কিলোমিটার বালু পার হয়ে যেতে হতো, অনেক বালু। তো ওইটা ক্রস করার পরে জঙ্গল একটু পরে তার 3টা বাড়ি ক্রস করার পর তার বোনের বাড়ি। তো হেঁটে যাওয়ার পথ, অনেকদিন আগের কথা, 10-15 বছর 20 বছর আগের কথা আজকে থেকে। তো হেঁটে যাওয়া পথ অনেক, তখন রাস্তা সব মানুষজন নদী ক্রস করার পরে বাড়ি পর্যন্ত হেঁটেই যাওয়া লাগতো। তেমন কোনো ওই পাওয়া যেত, রিক্সা টিক্সা একটা পাওয়া যেত, কিন্তু যেতে যেত না আর কি তো দূর পর্যন্ত। আর ঘাট পর্যন্ত বালু, তো কোনো ভেহিকেলও ছিল না। তো সে একদিন ডিসিশন নেয় যে ঠিক আছে তার বোনের বাড়ি যাবে। তো তার বোনের বাড়ি যাওয়ার আগে আমি আগে বলে দিই তার ঘটনা। তিনি হচ্ছে একজন রং মিস্ত্রি। রং মিস্ত্রি বলতে কি, তার হার্ডওয়্যারের দোকান আছে বাজারে, ওখানে রং বিক্রি করা হয়, আর ওই পিন টিন পেরেক টেরেক বিক্রি করে। আর এমনিতে সে মাঝে মধ্যে রং টং করার জন্য মানুষের বাড়ি যায় আর। তো তার বোনের বাড়িতে যায়, তো যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। নদী পার হওয়ার পরে ওই বালুর রাস্তা ক্রস করার পর 2-2.5 ঘন্টা সময় লাগে। সে তার বোনের বাড়িতে যায়, সারাদিন সারা রাত থাকে, সারাদিন থাকে। তো সারাদিন থাকবার পরে সময় ডিসিশন নেয় যে তার বাড়িতে ব্যাক করতে হবে, যেহেতু 2-2.5 ঘন্টারই পথ। মানে বিকাল বেলায় ডিসিশন নেয় যে চলে যাবে, কারণ তার দোকানে যে ছেলেটা ঘুমোতো, তার মা আবার অসুস্থ। তো তার প্রতিদিন বিকাল বেলা ছাড়া সময় হয় না, বিকাল বেলা এসে দোকানে বসতো। আর পরের দিন ছিল হাট, তাকে যেতে হতো যে হাট তো পরের দিন আমাকে যেতে হবে, পরের দিন আমি আগে আগে চলে যাবো, আজকে আমি থাকবো না। তো সন্ধ্যার দিকে ওই চিরামুড়ি খেয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে বাসা থেকে, তার বোনের বাসা থেকে। আর বাচ্চাটা অনেকদিন ধরে ফুপির বাসা করছিল আর কি। তো সে রাস্তা দিয়ে রওনা দিয়ে দেয়। তো মাগরিবের নামাজ পড়েই রওনা দেয়। নামাজ পড়ে রওনা দেওয়ার পথে একটা বাড়ি ক্রস করার পরে তার পা গুলা খুব অবশ্যই আসছে। তার কথা হচ্ছে যে ওই রাস্তাটা তো তার চেনা রাস্তা, এইটা তার বোনের শ্বশুর বাড়ি, বোনের বিয়ে হয়েছে 10-15 বছর, বহুবার আসা হয়েছে, কিন্তু এই 2.5 ঘন্টা 2 ঘন্টা পথ। তার বয়স তখন মানে খুব বেশি হলো 37, বড় জোর হলে। তো এত অল্প বয়সে হাঁটা চলাফেরা করে অভ্যস্ত, কিন্তু এই জায়গায় তার পাটা অসার হয়ে আসার কারণ কি? এরকম হঠাৎ করে পাটা, শীতকাল, সবাই বলে যে অনেকক্ষণ ধরে হাঁটছে সকালবেলা, ওইটারই মনে হয় কোনো ইফেক্ট পড়লো কিনা। তো রাস্তার মাঝখানে তার খুব পানি বসা লাগে। তো ছেলেও বলে হ্যাঁ আমারও পানি বসা লাগছে আব্বা, আমি পানি নিয়ে আসি, তুমি এখানে বসো। একটা বাড়ি ক্রস করার পর। আচ্ছা। তো সে একটা গাছের নিচে বসে। তো তার হাতে টর্চ লাইট, একটা ব্যাগ, তো ওই কিছু পিঠা দিয়ে দিয়েছে তার বোন, সেই ব্যাগটা। আর তার ছেলে পানি আনতে যায়। তো রাসেল ভাই প্রায় দীর্ঘ আধা ঘন্টা সে ঘড়ির কাঁটা দেখে যে তখন 7টা 7:30 বাজে, কিন্তু 7টা না, 7:30 পৌনে 8টা বাজে, কিন্তু তখন মানে ইশার আজান নেয়। শীতকাল তো সন্ধ্যার দিকেই, সন্ধ্যা হয় 5:30টার দিকে, তো ততক্ষণে ইশার আজান দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো ইশার আজান দেয় না। তো তিনি বলে যে কোনো আজানও ভেসে আসতেছে না, রাস্তাটা এত অদ্ভুত লাগতেছে। হঠাৎ করে তার ছেলেটা পানি নিয়ে আসে, বলে গেছে আব্বা আমি পানি নিয়ে আসতেছি। তো পানিটা নিয়ে আসে রাসেল ভাই যে ডাব, অনেকে ডাব কেটে রাস্তায় ফেলে রাখে, তো ওই ডাব করা জিনিসটা, ডাবের জিনিসটা আপনার পরিষ্কার করে পানি নিয়ে আসছে। তো বলে যে পানিটা খেলাম, তো উনি বললো যে আমি আমার লাইফে এত মজার পানি কখনো খাইনি, এত টেস্টি পানি। ওনার ভাগ্য হয় নাই কখনো সৌদি আরবের মানে জমজমের পানি খাওয়ার, কিন্তু এই পানিটা এত স্বাদ, মানে মনে হচ্ছে যে কোনো পবিত্র পানি, এটা এত টেস্টি। খাওয়ার পরে তার বলে যে আমি ওইটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি একদম শক্তি পেয়ে উঠলাম, মানে সে খুব চাঙ্গা হয়ে গেল, এখন এত হাঁটতে হবে। তো রাস্তা এসে তার ছেলের হাত ধরে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে ওখানে আরো একটা বাড়ি ক্রস করার পরে তার ছেলের কান্না শুরু হলো। ছেলে কান্না করে বলছে আব্বা আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাওয়াও। তো তো গ্রামের বাড়ির রাত, রাসেল ভাই তখন ঘড়িতে প্রায় 9টা বাচ্চা অবস্থা, হাঁটার রাস্তা। তো তার কাছে একটু অবাকও লাগতে থাকে যে যেই রাস্তাটা ঘাটের থেকে 2 ঘন্টা লাগে,
5:30 5:45 রওনা দেওয়ার রাস্তা এখন 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত তিনি ওই বালুর রাস্তাটা দেখতে পাচ্ছে না। তার কাছে খুব অবাক লাগতে থাকে। এই ছেলেটার কান্নাটা এতই অদ্ভুত যে তার ছেলের কান্না তো তার মুখস্থ, এই ছেলেটার কান্নাটা এরকম কেন? কিন্তু তখন সময়টা তাকে খুবই বেশি তাড়া দেয় যে 10টার মধ্যে তো তাকে নৌকার ঘাটে থাকতে হবে, নদীর ওই নৌকার মাঝিগুলো চলে যায়, 10টার পরে আর থাকে না, তাকে সময়ও তাড়া দিচ্ছে। তো কিছুক্ষণ পর সে ওই বাচ্চাটাকে বকা টকা দিয়ে বলতে থাকে যে এই তুই এখন কাঁদিস না, বাড়িতে যে খাইছে বেশি দূরে নেই, বেশি কাঁদবে বেশি দূর নাই আর কি। তো কিছুক্ষণ পর সে এই 2টা বাড়ি ক্রস করার পরে দেখে যে বালুর রাস্তাটা চলে এসছে। তো ওখান থেকে আধা কিলোমিটার দূরে আপনার ঘাট, কিন্তু ওই মুহূর্তে আজানটা ভেসে আসে, ঈশার নামাজের আজান। আর তার কাছে একটু অবাক লাগতে থাকে, এইখানে আবার ঈশার নামাজের ওয়াক্ত এরকম কেন? 9টা বাজে, রাত 9টা, এত দেরিতে তো ঈশার নামাজের ওয়াক্ত হয়, মানে নামাজ আর আজান দেয় শীতের দিন, তাও শীতকালে 7:30টার মধ্যে ঈশার নামাজের আজান দিয়ে। তার কাছে একটু অবাক লাগতে থাকে। তো দূরের থেকে দেখলো যে ওই মসজিদে খালি গলা একটা আজান হলো এবং ওই মসজিদ থেকে একটা লোক বের হয়ে আসছে, চাঁদের আলো মোটামুটি দেখা যাচ্ছে, একটু হালকা টর্চও মেরেছে সে। তো মসজিদের কাছে যেতেই তার বাচ্চারা তার হাতটা ধারা দিয়ে চলে গেল মসজিদের কাছে যাওয়ার। তো তিনি মনে করলেন ওই বাচ্চাটা তো মাদ্রাসাতেই পড়ে, ওরও তো নামাজ পড়ার অভ্যাস, ও মনে হয় একটু ওয়াশরুমের দিকে গেছে, এখানে এসে উজু করে এসে মসজিদে ঢুকবে। সে কি করলো, উজু করে দেখলো যে তার ছেলে তখনও আসছে না। সে মসজিদে ঢুকলো। তো মসজিদে ঢুকবার সময় মসজিদের যে হুজুরটা তাকে দেখে একটু মুচকে হাসি দিল, সুন্দর হাসি দিল, মনে হচ্ছে যে এই মসজিদে মনে হয় তিনি অনেকদিন পরে এই মসজিদে আর কোনো লোকজন আসেন এরকম আর কি। বা ওনার পিছনে একজন লোক, মানে উনাকে একা নামাজ পড়তে হতো, হয়তো একজন লোক পেয়েছে জন্য সে খুশি হয়েছে। সে মসজিদের ভেতরে ঢোকার পরে সে সুন্নতের নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তিনি বারবার এই চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তার ছেলেটা কোথায়, কিন্তু তখনও ছেলেটা আসে নাই। তো হুজুর এসে জামাত দাঁড় করিয়ে দেয়, আর মসজিদে কেউ নাই, উনি আর ওনার পেছনে, উনি হুজুরের পেছনে, উনি হুজুর বলে ইকামত দেয়, উনি ইকামত দেওয়ার পর নামাজ দাঁড়িয়ে যায়। তো নামাজের মাঝখানে তো উনি হাত বাঁধা অবস্থায় মাথা নিচু করা, তো কিছুটা বুঝতে পারে, ওই কুপি জ্বলছিল মসজিদের ভিতরে, কিছুটা বুঝতে পারে তার পাশ দিয়ে দানব আকৃতির একটা মানুষ মনে হয় দাঁড়িয়ে আছে, তার থেকে অনেক লম্বা দানব আকৃতির একটা মানুষ, কিন্তু আবার একটা বুঝতে পারে কারণ তার পাশেই তো দাঁড়িয়েছে, কাতার ধরার জন্য তার পাশেই দাঁড়িয়েছে। তো নামাজ শেষ হয়, সালাম ফেরানোর সময় দেখে যে তার মতো একটা লোক, মানে তার মতো মানে কি সাধারণ মানুষ, মানে সে যেভাবে ভয় পেয়েছিল নামাজ পড়া অবস্থায় সেরকম না। কিন্তু তারপরেও তিনি বারবার আশেপাশে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে তার ছেলেটা কোথায়, ছেলেটাকে খুঁজছে। তো মসজিদের হুজুর লাস্ট মোমেন্ট পর্যন্ত উনি বের হলো, তো মসজিদের হুজুরটা তার সাথে বের হয়, তো জিজ্ঞেস করতে থাকে আমার ছেলেটাকে দেখছেন? তো মসজিদের হুজুর কিছু বলবার আগেই তার পিছন থেকে একটা মানুষ এসে তার পিছন দিয়ে ধরে, পা দিয়ে ধরে, পাটা সহ ধরে আর কি। তখন দেখে যে তার ছেলে জড়িয়ে ধরে আর কি, তো দেখে যে তার ছেলে চলে আসছে। তো কই ছিলি বাবা, এই বকা টকা দিচ্ছে। হুজুরটা খুব অবাক দিচ্ছে তার দিকে তাকিয়ে, সেটা তিনি হুজুরের দিকে তাকানো অবস্থায় দেখেন। তো চাঁদের আলো আস্তে আস্তে করে টর্চ মারে সেই মসজিদটা ক্রস করে এক সামনে এগিয়ে যাচ্ছিল। তো হুজুরটা, ভাইজান একটু দাঁড়ান, তুই হুজুরটা একটু কাছে যায়, আপনি বলতেছিলেন আপনার ছেলে আসছে আরে আপনার সাথে, কিন্তু আমি দূর থেকে আপনাকে আসতে দেখছি, আর এখানে কোনো বাচ্চা ছেলে আমি দেখি নাই, আপনার সাথে কোন বাচ্চা ছেলে আসলো? আমি তো দূর থেকে আপনাকে আসতে দেখছিলাম। তো উনি বলে কি বলেন উল্টা পাল্টা কথা আসছে, এই যে আমার ছেলে। তো হুজুর বলে যে আপনি কি অসুস্থ আছেন, এটা নিয়ে কিছু খাবেন, দিব? আপনার সাথে তো আমি কাউকে দেখিনি। উনি বলে ধুর মিয়া, উনি খুব রাগ হয়ে নৌকা ধরতে হবে, ঘাটের দিকে রওনা দেন। তো ওনার কাছে হঠাৎ করে একটা জিনিস ক্লিক করে, ছেলেটা হুজুরটা কথাটা বললো, ছেলেটা হাত ধরে আছে, সে ভাইয়া সারাটা রাস্তা কিন্তু হাত ধরেই ছেলেটাকে নিয়ে আসছে। তাকানোর পরে দেখে যে ছেলেটার পা দুইটা মাটির সাথে লেগে নাই, উল্টা হয়ে আছে, লাগানো অবস্থা না, উল্টা হয়ে আছে পা দুটা। সে একটা ঝাড়া দেয়, একটা ঝেড়ে ওই যে পোটলাটা ছিল পাপিটার পোটলাটা ফেলে খালি টর্চ লাইটটা নেয়া উল্টা রাস্তা যেদিক দিয়ে এসছে সেদিকে তার বোনের বাড়ির দিকে। তো বালুতে তো বেশি দূরে দৌড়ানো যায় না, সে দৌড়াচ্ছে ওই মুহূর্তে হুজুরটাকে সে আর মানে অন্য কিছু খেয়াল না করে সেই বাড়ির দিকে ব্যাক করছে। রাস্তার পথিমধ্যে ওই বারবার তার সামনে চলে আসছে ছেলেটা, বাবা আমাকে নিবা না বাসায়, আমার তো ক্ষুধা লাগছে। আবারও দূরে যাচ্ছে, যখন জঙ্গলের ভিতরে ঢুকে মানে রাস্তার পথে ঢুকে গেল গাছগাছালির মাঝখানে, তখনও সামনে দিয়ে আসছে, বাবা তুমি আমাকে নিবা না, আমার বাড়িতে আমার তো ক্ষুধা লাগছে। আবার দেখা যায় একটু সামনে গেলে গাছের উপরে, বাবা আমাকে নিবা না।
মানুষটা মরে আছে না যে বেঁচে আছে জীবিত আছে ওইটা ওই মুহূর্তে তার খেয়াল ছিল না। সে কাছে টর্চ মেরে এসে কাছে এসে দেখে যে এটা সেই হুজুরটা যে হুজুরটা তার সাথে একটু আগে দেখা করেছিল মসজিদে, এটা সেই হুজুরটা শুয়ে আছে। এরপরে বলল যে আমার আর তখন কিছু মনে নাই, আমারটা মাথাটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে আমি মাটিতে পড়ে যাই, আমি ঘুমাই যাই। তো ঘুম ভাঙে বা এই অজ্ঞান যেটা বলে আর কি, ঘুম ভাঙার পর তিনি দেখে যে সেই হুজুরটাই তাকে বাসায় নিয়ে এসছে সকালবেলা। তার বোন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বাচ্চারা কাঁদছে তার দিকে তাকিয়ে, তো ছেলেটা কান্না করছে। তো সে ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর বলে যে আমি রাত্রেবেলা সারা রাত আমার ছেলেটাকে নিয়ে হাঁটলাম, তাহলে এই ছেলেটা কে ছিল, আমার সাথে কি হলো? তখন এই হুজুরটা তার বললো যে আপনি পানিটা খান, নরমাল হন। তার মাথার উপর কিছু পানি ছেটালো, সেটার উপর বলে যে আপনি যখন যাচ্ছিলেন আমি সকালবেলায় আপনার সম্বন্ধে বুঝে গেছি, আপনাকে দেখলাম যখন রাস্তায় পড়ে আছেন, আমি রাতের বেলা ভোরবেলা ফজরের নামাজের পর আমি তখনই বুঝছি যে আপনি আসলে রাত্রেবেলা বিপদে পড়েছিলেন। আর আপনি যে সারা বলছিলেন যে তোর ছেলে, আমি আপনার সাথে কোনো মানুষজন দেখি নাই, আপনার সাথে কাউকে দেখি নাই, আপনি একা, আমি একা দেখছি আপনাকে, খালি আপনার হাতটা একটু ডান পাশে ইয়া ছিল আর কি, ছড়ায় ছিল। তো পরবর্তী সময় সে বলে যে তাহলে কি ঘটেছিল? তো তার ওই বোনের বাসা থেকে সন্ধ্যার সময় বের হওয়ার সময় হয়তো কোনো জিনিস তার উপর আছর করে বা কোনো জিনিস তাকে ভয় দেখাতে চায় বা তার সাথে চলে। এটা আসে হচ্ছে তার বোনের বাসার ঠিক পিছনে 15 কদম পেছনে একটা মন্দির ছিল। ওই মন্দিরটা খুব রিসেন্টলি ওই ঘটনার 2 বছর আগে ভেঙে ফেলা হয়। তো সেখান থেকে কিছু খারাপ জিনিস ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। তো ওই মুহূর্তে হয়তো বা তাকে শুট করেছে বা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে তারা, তো যার দরুন তাকে এই ঝামেলায় পড়তেছে। তাও পরবর্তী সময় সে ওই হুজুরের কাছে যে আরো কিছু ইনফরমেশন নেয় ব্যাপারে, ওই হুজুর বলেছে এই বাড়িটা বাধাই করা ছিল না, আর এই মুহূর্তে এই বাড়িটা বাধাই করা দরকার। তো ওই বাড়ির লোকজন মিলে সবাই কিছু চাঁদা টাতা উঠিয়ে হুজুরকে দিয়ে এই বাড়িটা পরে ওকে। এবং যিনি ঘটনা বলেছেন তিনি তো মানে আমি জানি কে ঘটনাটা বলেছেন, তিনি একেবারেই ভুল বলার কথা না। তার মানে পুরো ঘটনাটা ঘটেছে তার সাথে, এবং কি অদ্ভুত একটা ঘটনা। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং তার ঘটনা শুনে আসবো আমরা। আপনার নামটা তো আফনান ভাই আমি বলে দিলাম, আমি ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটি আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘটনা। তো রাজবাড়ী জেলার কালুখালীতে যে একটি মানে ওখানে একটা চরাঞ্চলে বিশাল একটা গ্রাম আছে, ওটার জায়গাটার নাম হচ্ছে হরিণবাড়িয়ার চর। ওটা পুরো রাজবাড়ী জেলার মানে পাশে যে পদ্মা নদী চলে গেছে, মানে পদ্মা নদী কেন্দ্রিক যে সবচেয়ে বড় চর সেটা হরিণবাড়িয়ার চর আর কি। আর আসলে ভাই আমাদের রাজবাড়ী জেলার যে ভৌত টিম ওরা অনেক কষ্ট করে ওই জায়গা থেকে ঘটনাটা কালেক্ট করে নিয়ে এসেছে আর কি। এই জন্য ওদেরকে আন্তরিকভাবে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর কি। তো আসলে ভাই যে এই ঘটনাটা কিন্তু আসলে অনেকদিন আগের ঘটনা, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা ছিল এটা। তো এটা এখনো এই ঘটনাটি ওই এলাকায় বেশ মানে পরিচিত, অনেকের মুখোমুখি ঘটনাটি চলে আর কি। তো ওখানে ওই সময় একজন হুজুর ছিলেন। তো হুজুর উনি মসজিদে ইমামতিও করতেন, মাদ্রাসা শিক্ষকতা করতেন, এবং ওখানে ওনার ওই গ্রামে ওনার ব্যবসা বাণিজ্যও ছিল, মানে উনি অবস্থাশালী ছিলেন আর কি। তো উনি মাদ্রাসা শিক্ষকতা এবং ইমামতি বাবদ কোনো টাকা পয়সাও নিতেন না, এবং উনি খুব ন্যায় বিচার করতেন। গ্রামের যে বিভিন্ন বিচার সালিশ যেগুলো হতো আর কি, অত্যন্ত ন্যায় বিচার করতেন, এবং অনেকে ওনাকে বিভিন্ন সালিশে নিয়ে যেতেন আর কি। তো অনেক সময় দেখা যেত যে উনি ওই সালিশ শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাতও হয়ে যেত। তো ওনার বাড়িটা ছিল যে মেইন রাস্তাটা, সেখান থেকে আবার নেমে প্রায় আধা কিলোমিটার মানে ধান ক্ষেত পার হয়ে তারপর ওনার বাসায় যেতে হয়। তো একদিন উনি রাসেল ভাই আসছিলেন, হঠাৎ করে রাতের বেলা দেখলেন বেশ দাড়ি টুপি এবং জব্বা পরা 3-4 জন লোক ওনার পথ আগলে ধরলো। আগলে ধরে বলতেছে যে তুই এই পথ দিয়ে আর আসা যাওয়া করবি না। তো উনি তো রীতিমতো খুবই অবাক যে এইরকম দাড়িওয়ালা জব্বা পরা লোক হঠাৎ করে তুই তুকারি বলে কথা শুরু করেছে। তো সে বেশ চমকে গেছে, তাদেরকে সে চেনেও না, কখনো দেখেও নেই। বলে যে এটা তো আমার বাড়িতে যাওয়ার পথ, তা আমি কেন এদিক দিয়ে যাবো না? বলে না, এদিক দিয়ে গেলে আমাদের অসুবিধা হয়, এদিক দিয়ে যাওয়া যাবে না। বলে তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? বলে যে এদিক দিয়ে যেতে পারবি না, এটা হলো কথা, কোন দিক দিয়ে যাবি আমরা জানি না। তো এক কথা দু কথা বেশ কথা কাটাকাটি হয় তাদের সাথে। তখন বলে যে আমি এদিক দিয়েই যাবো, ওই হুজুর বলে আমি এদিক দিয়েই যাবো, তোরা যা পারিস করিস, এটা আমার বাড়িতে যাবে, আমি তোদেরকে চিনি না, তোরা এই গ্রামেরও লোক না। তখন যাই হোক সে বাড়িতে চলে যায় এবং বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে
আচ্ছা। তখন স্ত্রী বলে যে হয়তো এটা অস্বাভাবিক কিছু, কিন্তু উনি বলে যে অস্বাভাবিক কিছু হলেও আল্লাহ তাআলা রহমত আমার উপর আছে, কোরআনের আয়াত পড়ে আমি ফু দিব, কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই উনি যখন তারপরও প্রতিনিয়ত ওই পথ দিয়ে উনি বাড়িতে যাচ্ছিলেন, একদিন একটা বিচার শেষ করে, সালিশ শেষ করে আসার পর প্রায় রাত 2টো বেজে যায়। উনি আবার যখন রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ঠিক ওই যে ওরকম জুব্বা পরা মানে শত শত লোক ওরা চারদিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে ওনাকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। তখন উনি দোয়া দুরূদ পড়তে থাকেন। যখন তারা খুব কাছে চলে এসেছে এমন একটা অবস্থায় হঠাৎ উনি দেখেন যে পূর্ব দিকের আকাশ থেকে মানে বিশাল আকৃতির একটা মানুষের মতো উড়ে উড়ে আসছে, এবং ওটা যখন ওর কাছে চলে আসে তখন ওই যে আশেপাশে রাসেল ভাই যত ওই লোকরা তাকে অ্যাটাক করতে এসেছিল দেখেন মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে, এবং যখন হাওয়া হয়ে গেছে সব, এবং ওই জিনিসটাও আবার পূর্ব দিক থেকে এসেছিল, ঘুরে আবার পূর্ব দিকে চলে যায়। মনে হচ্ছে যে তাকে বাঁচানোর জন্যই সেটা এসেছিল, কিন্তু তার সাথে কোনো কথা বলে নেই, হুজুরের সাথে কোনো কথা বলে নেই। উনি বাসায় চলে যান, বাসায় যে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, পূর্ব দিক থেকে এরকম একটা জিনিস আসলো, আমি তো বুঝতে পারি নাই এটা কি, আমার সাথে কথাও বললো না, আমাকে বাঁচিয়ে চলে গেল। তো রাসেল ভাই তো উনি ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়েন। এর ঠিক 2 দিন পরে রাসেল ভাই উনি রাত্রেবেলা আর একটা সালিশ থেকে ফিরে আসার পথে উনি আর বাড়িতে ফেরেন নাই। সকালবেলা খুব হই হট্টগোল শোনা যায়। তো ওনার স্ত্রী মানে ওনার কাছে খবর আসে যে নদীর পাড়ে ওই হুজুরের ডেড বডি পড়ে আছে। রাসেল ভাই ওনার মানে ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, শরীর থেকে হাত বিচ্ছিন্ন, এবং পায়ের হাঁটু, 2 পায়ের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন ছিল, এবং এটা বিক্ষিপ্ত আকারে ছড়িয়েছিল। তো ওনার মতো এরকম একজন ভালো লোকের মৃত্যুতে মানে সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে, এবং এত মর্মান্তিক একটা মৃত্যু এটা কেউ মেনে নিতে পারছিলেন না। এখন সবাই বলে যে হুজুর রাত বেলাতে একা একা ফেরে, তো মনে হয় তাকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা। তার স্ত্রীও বলে যে হ্যাঁ এরকমের কিছু সমস্যা হচ্ছিল, হয়তোবা জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা হয়। এখন তাকে তো আসলে দাফন করতে হবে। এখন সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছিল ভাই, ওই গ্রামে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে কবর দেওয়ার কিছু নিয়ম কানুন ছিল। সে নিয়ম কানুন হচ্ছে যাকে কবর দেওয়া হবে তাকে নামাজি হতে হবে, এবং কোনো অপমৃত্যু যদি কারো হয় তাকে ওই কবরস্থানে কবরস্থ করা যাবে না, কেউ যদি সুইসাইড করে এই ধরনের। তো এই জন্য ওই কবরস্থানটা সবার কাছে খুব মানে নাম করা একটা কবরস্থান ছিল 10 গ্রামের মধ্যে। এখন আসলে ওই গ্রামের 3 জন ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, এনারা একটা ভেটো দিয়ে বসেন যে এই হুজুরের যেহেতু অপমৃত্যু হয়েছে সুতরাং ওনার লাশটা এখানে দাফন করা যাবে না। তখন আবার একটা গ্রুপ বলে যে ওনাকে তো হত্যা করা হয়েছে, উনি তার ইচ্ছা করে মারা যান নাই বা সুইসাইড করেন নাই, সুতরাং এখানে কবর দিলে সমস্যা কি? বলে না, এটা হোক সেটাই, কিন্তু এটা অপমৃত্যু, এখানে আমরা দাফন করতে দেব না। আসলে ভাই ওই 3 জন ব্যক্তি ওনাদেরকে একটা বিচারে মানে ইফটিজিং এর অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছিল ওই হুজুরি, মানে একটা বিচারে। এই জন্য ওনার প্রতি তারা খুব ক্ষিপ্ত ছিল। তো ওনারা যখন এই ধরনের বিষয়ে বাদ সাধেন তখন প্রভাবশালী হওয়ার কারণে ওই হুজুরকে কিন্তু ওই কবরস্থানে দাফন করা যায় নাই। ওনাকে একটা মানে বাঁশঝাড়ের কাছে একটা সাদামাটা জায়গায় ওনাকে কবর দিয়ে আসা হয়। কবর দিয়ে আসার পরে মানে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই চলতে থাকে রাসেল ভাই। এর কয়েকদিন পরে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে 3 জন রাসেল ভাই ওই যে ভেটো দিয়েছিল, এদের একজনের লাশ পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, মনে হচ্ছে সুইসাইড করেছে, কিন্তু লাশটা এত উঁচুতে ছিল এটা বিশ্বাস করাই কষ্ট যে একটা মানুষ এত উপরে উঠে গাছে মানে সুইসাইড করতে। তো সবাই চিন্তা করেছে এটা নর্মাল সুইসাইড। যাই হোক, এর কয়েকদিন পর রাসেল ভাই ওই 3 জনের আর একজন ব্যক্তি, ওনারও ঠিক একই রকম ভাবে মানে তার দেহটা মানে ওনারও মৃত্যু ঘটে। তো গ্রামে কিন্তু একটা মানে একটা ভয় চলে আসে, না জানি মানে আবার কোনো একে তো হুজুরকে মেরেছে, মানে তাকেও সবাই ধারণা যে জিনে মেরেছে, এরকম একটা ধারণা ছিল। আবার তাদের মৃত্যু নিশ্চয়ই এটা গ্রামের জিনের আসর পড়েছে, এরকম একটা বিষয় চারদিকে। অনেকে রাত্রেবেলা বাসা থেকে বেরোনোই বন্ধ করে দেয় ভয়ে। তো যাই হোক রাসেল ভাই, তো এখন আবার অনেকেই নাকি ওই হুজুরকে মানে বিভিন্ন জায়গায় দেখতো রাতের বেলা, এটাও একটা ব্যাপার হয়ে গেছিল আর কি, একটা রোমার ছড়িয়ে গিয়েছিল। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটে, আমরা কিন্তু রাসেল ভাই জানি না যে ওই 2 জনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু তৃতীয় যেই ব্যক্তি
ওই যে যিনি ভেটো দিয়েছেন উনি একদিন রাতের বেলা ওনার দরজায় মানে নক করার শব্দ শুনছিলেন। তিনি যখন দরজাটা খোলেন তখন দেখেন যে বিশাল দেহি একজন ব্যক্তি দাঁড়ানো এবং কোনো কথা ছাড়াই ওই লোকটার মানে গালে প্রচন্ড জোরে একটা চর বসিয়ে দেন এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই লোকটা। এবং রাসেল ভাই এরপর থেকে ওই ব্যক্তি উনি একমাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন এবং উনি যতদিন জীবিত ছিলেন উনি আধা পাগল অবস্থায় ছিলেন এবং ওনার ঘাটটা বাঁকা ছিল। তারপরে রাসেল ভাই এরপরে আরেকটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গ্রামের লোকজন একটা সিদ্ধান্ত নেয় যে হুজুরকে ওখানে যে দাফন করা হয়েছে ওইভাবে দাফন করাটা ঠিক হয়, আমরা তার লাশটা আবার উঠাবো, উঠিয়ে আমরা আবার কবরস্থানে কবরস্থ করব। গ্রামের কয়েকটা কুচক্রি লোকের কারণে তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই ওনার কবর দেওয়ার আসলে কয়েক মাস অতিবাহিত কিন্তু হয়ে গিয়েছিল। তখন সবাই সিদ্ধান্ত নেয় হ্যাঁ তাকে কবর থেকে তুলে আবার যথাযথ মর্যাদা আবার তাকে অন্য জায়গায় সমাহিত করা হবে। সবাই রাসেল ভাই কবর খোঁড়ার জন্য রেডি। হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে একটা লোক চিৎকার করতে করতে আসছে যে এই তোমরা দাঁড়াও, তোমরা কেউ ওই কবর খুঁড়বা না, ওটা আমি খুঁড়বো। তো সবাই অবাক হয়ে যায়, ওই লোককে কেউ কখনো দেখেও নাই, ওই গ্রামেরও সে লোক না। দেখে যে বিশাল লম্বা দাড়িওয়ালা মানে হুজুর মতো একজন লোক হাতে একটা কোদাল নিয়ে এসছে এবং উনি গিয়ে উনি কবর খোঁড়া শুরু করেছে। তো কবর খোঁড়া শুরু করে রাসেল ভাই দেখে যে এই যে যেমন 1-1.5 মাস হয়ে গেছে হুজুরের লাশটা কিন্তু একদম অবিকৃত ছিল, যদিও সেটা মানে বিচ্ছিন্ন ছিল তার দেহ থেকে, কিন্তু মানে শরীর কোনো অংশ পচে নাই, মনে হয় যে মাত্র তাকে দাফন করা হয়েছে, মানে একটু তার শরীরে পচন ধরে নাই। যাই হোক, ওই যে ব্যক্তিটা যিনি কবরটা খুললেন উনি কবর থেকে লাশটা তুলে নিয়ে আসেন এবং পরবর্তীতে নতুন করে যে কবরটা সেটা ওই ব্যক্তি উনি একাই খুঁড়েছিলেন। খোঁড়ার পরে উনি বললেন যে এনার জানাজা আমি পড়াবো। তখন সবাই তার পেছনে জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজায় দাঁড়ানোর পরে ওই লোকটি আবার যেই পূর্ব দিক থেকে এসেছিলেন পূর্ব দিকে চলে গেল। এরপরে রাসেল ভাই ওই গ্রামে এই ধরনের কোনো ঘটনা বা হত্যার ঘটনা এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু রাসেল ভাই ওই যে লোকটা, ওই লোকটা যে কে ছিল, এই যে 2টা মৃত্যু হলো বা হুজুরের মৃত্যু কিভাবে, কি মানুষে হত্যা করেছে না জিনে হত্যা করেছে, তারপর ওই 2 জনের মৃত্যু এটা কি কোনো মানুষে হত্যা করে তারা সুইসাইড করেছে না জিনে মেরেছে, এটা কিন্তু আসলে ভাই আজও ওই গ্রামে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, আজও রহস্য হয়ে আছে সেটা। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আমাদের নতুন অতিথিরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে আমাদের, এবং তারপরে আমরা আপনাদের মেসেজ এবং কমেন্ট গুলো পড়বো। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। থ্যাংক ইউ সো মাচ আপনার ভাই এবং ডক্টর আলিফকে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুড ক্যারিয়ার এফএম এন্ড 240 ভূত এফএম। মাসুম ভাই এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং সেই সাথে আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, আমি বাংলা মোটর থেকে এসেছি। ভাইয়া আজকে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার সাথে ঘটে যাওয়া। আমি এখন এসএসসির ক্যান্ডিডেট। সো ঘটনাটা ঘটতে আরো 2 বছর আগে আমার দাদা বাড়ি ঝিনাইদহে, এবং সেখানেই ঘটেছে। আমার দাদা বাড়ি ঝিনাইদহে মির্জাপুর গ্রামে, এবং প্রত্যেক বছর আমরা বিভিন্ন ঈদ এবং বিভিন্ন অকেশন হয়, এই সময় আমরা ফ্যামিলি সহই আমার দাদা বাড়িতে যাই। তো একবার ঈদকে উদ্দেশ্য করে আমরা রওনা হই কয়েকদিন আগে। তো আমাদের পৌঁছাতে প্রায় রাত 2টো মতো বেজে যায়। তো রাত 2টো মতো যখন বেজে গেছে তো স্বাভাবিক সবাই অনেক টায়ার্ড। আমার মা বাবা, আমার ছোট ভাই রাফসান অনেক টায়ার্ড ছিল। তো আমার মা আমাকে কোনো মতো রুম পর্যন্ত দিয়ে বলে, রায়ান আমি ঘুমাতে চলে যাচ্ছি। তো এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম সবাই ঘুমিয়ে পড়ে। তো রাসেল ভাইয়া বলে দেই, আমার ওই টাইমে আমার পরীক্ষার রেজাল্টটা আমার আশানুরূপ না হওয়ার কারণে মনটা অনেক খারাপ ছিল। তো হয়তো ডিপ্রেশন বা হতাশার মধ্যে অনেক বেশি ভুগছিলাম। তো ভাবলাম যে বাইরে বেশ বাতাস এবং প্রায় 2:30টার মতো বেজে গেছে, তো হয়তো আমার বাইরে যেয়ে কিছুক্ষণ বাতাসে গান শুনলে হয়তো ভালো লাগতে পারে। তো ভাইয়া প্রথমে আমরা একটু বিবরণ দিয়ে নেই। আমার বাড়িটা হলো জয়েন্ট ফ্যামিলি একটা বাড়ি, যেখানে অনেকেই মানে আমার অনেক দাদারা একসাথে আছেন। এবং আমি বলে রাখি আমার আপন দাদা 2004 সালে মারা গিয়েছেন। তো এবং বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছ আছে। তো সেই বট গাছকে সবাই বটতলা বলে ডাকে, যেহেতু সেটা নিচে একটু বসার জায়গা আছে। এবং
তার ঠিক ডান দিকে একটু হয়তো 1 মিনিট হেঁটে গেলে একটা কবরস্থান এবং তার ঠিক পাশে ঈদগাহ। তো ভাইয়া আমি ভাবলাম বাড়ির কেউ তো জানে না যে আমি বাইরে আসছি, তো হয়তো আমি একটু মানে ওই বটতলার উদ্দেশ্যে একটু রওনা হই, সেখানে যেয়ে কিছুক্ষণ বাতাসের মধ্যে গান শুনলে ভালো লাগতে পারে। তো ভাই আমার স্পষ্ট মনে আছে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বটতলার ওইখানে গেলাম, যে ওই বটতলা যেখানে বসার জায়গা সেখানে বসে গান শুনছিলাম। তো যেহেতু রাসেল ভাইয়া বেশ দেরি হয়ে গেছে, তো ভাবলাম একটু মানে যেহেতু অনেক রাত, তো ঘুম স্বাভাবিক আসে হালকা, আমি একটু চোখ লেগে যায় আমার। তো রাসেল ভাই আমার এখন হঠাৎ করে স্পষ্ট মনে হচ্ছে যে হুম। আমি ঠিক মানে কি বলবো যে আমি যখন চোখটা খুলি তখন আমি নিজেকে খুঁজে পাই ওই যে কবরস্থানের পাশে যেই হুম। ঈদগার বিবরণটা দিয়েছিলাম, সেই ঈদগার একটা পিলারের উপরে আমি নিজেকে খুঁজে পাই। তো আমি ভাবলাম হয়তো বা ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি মন খারাপ থাকার কারণে, হয়তো এরকম হতে পারে যে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তো হইতে পারে যে হাঁটতে হাঁটতে চলে আসার কারণে আমার মনে নেই যে আমি এখানে চলে আসছি। তো রাসেল ভাইয়া আমি মনে করি যে আমার এখন বাসায় যাওয়া উচিত। এই মনে করে আমি হলো বাসার উদ্দেশ্যে রওনা হই। তো বাড়িতে যেতে হলে ওই কবরস্থানটাকে ক্রস করা লাগবে, যেহেতু আমি ঈদগাতে। তো কবরস্থানকে ক্রস করতে যেতেই ওইখানে একটা হলো গেট টাইপের আছে। তো সেখানে দেখি যেহেতু পূর্ণিমার আলোতে সবকিছু দেখা যাচ্ছে, চাঁদের আলোতে দেখি যে একটা সাদা বড় জুব্বা পরা একজন লোক, দাড়িগলা, উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি আমাকে দেখতেই বলেন, রাইয়ান, আমাকে চিনতে পেরেছো? আমি বললাম জি, মানে আমি আপনাকে চিনতে পারলাম না। তখন উনি বললেন, আমি তোমার দাদার ফ্রেন্ড ছিলাম। তুমি এবার তোমার দাদার সাথে দেখা করনি? তোমার দাদা যে তোমার জন্য ওয়েট করছে। এবং ভাইয়া আশ্চর্যের বিষয়, উনি হলো কবরস্থানের দিকে দেখিয়ে আমাকে বলেন যে ওই যে যাও তোমার দাদার সাথে দেখা করে আসো। আমি তখন ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং দৌড়ে বাসার উদ্দেশ্যে রওনা হই এবং দৌড় দিই, যে বাড়িতে দরজা আটকে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এবং পর 2 দিন রাসেল ভাইয়া কোনো আমার সাথে তেমন সমস্যা হয়নি। তবে 2 দিন পরে হঠাৎ একজন লোক, তখন আমি বাড়িতে ছিলাম না, এটা বাড়ির মানে বাকি মেম্বার্সরা আমাকে বলেছেন যে হঠাৎ করে একজন লোক এসে বলে, রাইয়ান কোথায়? রাইয়ান নেই, আমার যে রাইয়ানকে একটু দরকার ছিল। তখন সবাই বলে না, রাইয়ান বাইরে গেছে। তবে আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন উনি বলে, আমি আমি বাইরের একজন, রাইয়ানকে একটু দরকার ছিল। তো উনি একটা ব্যাগ দিয়ে যান আমার দাদির হাতে, বলেন যে এই ব্যাগটা কেউ খুলবে না, অনলি রাইয়ান এটা খুলবে। তো তখন হচ্ছে আমার দাদিরা আমাকে আসার পরে বলে যে রাইয়ান, এরকম একজন লোক এসেছিল, উনি তো বললেন যে উনি তোমাকে মানে উনি অনেক খুঁজছিলেন তোমাকে, তো এবং তোমার জন্য এই ব্যাগটা দিয়ে গেছে। রাসেল ভাই আজব বিষয় হলো, আমাকে বাইনি ওই গ্রামের তেমন কেউই চেনেন না, অনলি আমার বাবার নাম অনুযায়ী যে মামুনা রশিদের ছেলে গ্রামে এসেছে এরকম ভাবে। তো বাইনি চেনে না একজন অপরিচিত লোক, যাকে আমার কোনো দাদারাই চেনেন না, উনি হঠাৎ করে এসে এইভাবে মানে আমাকে চাওয়া, এটা মানে অনেকটা অবাকজনক। তো এরপরে রাসেল ভাইয়া ওই আমি প্যাকেটটা খুলি, প্যাকেটটার ভেতরে আমি একটু অল্প একটু গুড় এবং একটা হলো মানে কি বলবো, একটা পুরানো কাগজে লেখা, এবার দেখা করতে এলে না। তখন আমি বেশ ভাইয়া রাসেল ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং ওই দিনকার কাহিনীটা আমার বেশ মনে উঠতে থাকে। সাথে সাথে আমি করি কি, ওই কাগজটা ছিঁড়ে ফেলি এবং গুড়টা আমি বাইরে ছুঁড়ে ফেলে দেই। এবং রাসেল ভাইয়া ওই দিন আমার বেশ জ্বর চলে আসে এবং ঠিক তার পরের দিন ছিল ঈদ। এবং আমাদের ওইদিকে একটা রুলস আছে যে ঈদের নামাজ শেষ করে যারা যারা সেই কবরস্থানে আছেন, তো তাদের কবরটা জিয়ারত করবেন সবাই। তো রাসেল ভাইয়া রুলস অনুযায়ী সবাই গেলেন কবরস্থানে। আমার যেহেতু অনেক জ্বর আসছে না আমি বলেছি, তো আমার যেহেতু অনেক জ্বর, তখন আমি চিন্তা করলাম আমার এখন কবরস্থানটা না জিয়ারত করে আমি আগে বাসায় যাই, বাসায় যেয়ে একটু রেস্ট নেই। তো আমি বাবাকে বলি যে বাবা আমি বাসায় যাচ্ছি, বলে আমি বাড়িতে চলে আসি। এবং তখন ভাইয়া রাত্রেবেলা তেমন কিছুই হয়নি। তখন রাত্রেবেলা দরজায় তিনবার আমাকে হলো কেউ একজন টোকা দেয় আমার দরজায় এবং 3বার বলে যে রাইয়ান, রাইয়ান বাইরে এসো।
তখন আমি বলি আমি তখন ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং তখন আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করি। তো যখন ভাইয়া আমি হলো ঘুমিয়ে যাই তখন আমি হলো মানে স্বপ্নে দেখতে থাকি আমার দাদা আমাকে আবার বলছেন যে রাইয়ান, তুমি কি এবার আমার উপর কোনো রাগ করেছো? আমি কি কোনো দোষ করেছিলাম? তুমি যে এবার আমার সাথে দেখা করতে এলে না? তো রাসেল ভাইয়া এবার হলো তখন আমি মানে অনেক বেশি আকারে একটু ভয় পেয়ে যাই এবং তখন আমি আমার মানে সকাল হতেই একটা হুজুরের কাছে যাই। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলেন যে আম, মানে এটা তেমন কোনো ব্যাপার না। তবে রাসেল ভাই একটা জিনিস বলে রাখি, আমার এটা জানি না এটা আমার মনের কল্পনা কিনা, আমি হলো প্রত্যেকবারই যখন বাড়িতে যাই তখন কিছু হলেই কোনো কজ হলেই আমি দাদার কবরের ওখানে যে নিজে মনে মনে কথা বলতে স্টার্ট করি যে হয়তো কেউ বকা দিয়েছে, আমি হয়তো তখন মনে মনেই বলছি যে দাদা আপনি জানেন এরকম এরকম কেউ একজন আমাকে বকা দিয়েছে, তখন আবার মনে মনেই অ্যান্সার পেয়ে যায়। তো এরকম হুজুর বললেন যে এটা তেমন কোনো বিষয় না, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, তুমি তাবিজটা পরে রাখো এবং হলো আমি মানে এটা যতদিন ইচ্ছা তুমি রাখতে পারো। আর তুমি একটা কাজ করবে, তুমি তোমার দাদার কবরের পাশে যাবে এবং যে এই সূরাগুলো পড়বে এবং একটু জিয়ারত করে আসবে, তারপরে দেখবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং ভাইয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এন্ড এভরিওয়ান, নেক্সট ডে যেহেতু আমার এসএসসি পরীক্ষা, সো প্লিজ প্রে ফর মি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। নামটা আগে শুনলেই। আসসালামু আলাইকুম লিসেনার, আসসালামু হাসান ভাই। আমার নাম হাসানুল বান্নু হিমু। আমি এসেছি গ্রিন রোড থেকে। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার কাকুর সাথে ঘটে যাওয়া বেশ কয়েক বছর আগের ঘটনা। তো আমার কাকু তখন ভার্সিটিতে পড়তো। তো উনি ভার্সিটির পরীক্ষা শেষে বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে বেশ কিছুদিন ধরে। তো সবাই মিলে সিদ্ধান্ত হলো রাসেল ভাই যে যশোরে যাবে। তো ট্রেনে করে সকালবেলা যশোরে যাওয়ার পরে যশোরে পৌঁছাইতে পৌঁছাইতে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়। তো তখন তারপরে সেখান থেকে তারা হোটেলে যাওয়ার জন্য একটা ভ্যান গাড়ি জাতীয় কিছু একটা নিয়ে রাখে। তো নিয়ে তখন রাসেল ভাই হোটেলের দিকে রওনা দেয়। তো হোটেলের দিকে যাওয়ার সময় যেটা তারা লক্ষ্য করে যে গ্রামের প্রকৃতিটা অনেক শান্ত, নিরিবিলি, মানে একটা ভৌতিক একটা আভাস পাওয়া যায়। তো তারা যখন ফাইনালি হোটেলে পৌঁছালো তখন রাত 10টার মতো বাজে। তো সবাই ফ্রি হয়ে, সবাই সারাদিন জার্নি করার পর অনেক ক্লান্ত। তো সবাই ওই দিন খুব ডিনার শেষে খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমানোর পরে হঠাৎ করে আমার কাকু রাত 3টার সময় একটা আত্মচিৎকার বলা চলে না, করুণ কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজটাকে সাধারণ কান্নার আওয়াজ বলা যায় না, মানে অদ্ভুত একটা কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। তো তখন রাসেল ভাই কাকু খুবই ভয় পায়। ভয় পেয়ে তিনি তার সমস্ত শরীরটা নিথর হয়ে যায়। তখন কিন্তু উনি এতটাই ভয় পায় যে কাউকে ডাকার শক্তি তার থাকে না। তো সেই রাতে আর ঘুমাইতে পারে না। তো পরের দিন উঠে বন্ধুদেরকে বলে যে দোস্ত, এরকম হয়েছিল কালকে রাত্রে, কি তোরা এরকম কিছু শুনছিলি? আমি তো এরকম শুনছি এই ব্যাপার। কিন্তু ওর কাকুর বন্ধুরা বললো না, আমরা তো এরকম কিছু শুনি নাই, তুই হয়তো ক্লান্ত ছিলি, খারাপ কোনো স্বপ্ন টপ্ন হয়তো দেখেছিস। তো আমার কাকু বলল না, স্বপ্ন হইতে পারে না, আমি স্পষ্ট শুনেছি, আমার মনে আছে। তখন আমার ঘড়িতে 3টে বেজেছিল, আমার স্পষ্ট মনে আছে সেই কান্নার আওয়াজ আমি শুনেছি। তো বন্ধুরা সেই সময় কাকুকে খুবই তাচ্ছিল্য করতেছিল, হাসি তামাশা করতেছিল। তো আমার কাকু বলল যে তোরা যদি শুনতিস সেই কান্নার আওয়াজ তাইলে আর এরকম করতিস না। তো তখন বন্ধুরা বললো যে ঠিক আছে, তাহলে আজকে আমরা শুনবো এই কান্নার আওয়াজ। তো পরের দিন ওই দিন রাত্রে রাসেল ভাই সবাই মিলে জেগেছিল। তো রাত 3টার সময় আবার সেই কান্নার আওয়াজ শুরু হলো। করুন সেই কান্নার আওয়াজ শুনে রাসেল ভাই সবাই চুপ, একদম মানে সবাই ভয়ে একদম কাতর হয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারতেছে না। আমার কাকুর এক বন্ধু জানালা দিয়ে মুখ বাইরে দিয়ে দেখার চেষ্টা করলো যে ঘটনাটা কি, আওয়াজটা কোথা থেকে আসতেছে। তো কিছুই দেখতে পেলো না, কারণ অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। তো সেভাবেই সারাটা রাত কেটে গেল, সবার মধ্যে অস্থির একটা ভয় কাজ করতেছিল। তো তারপরে রাসেল ভাই সকালবেলা যখন হয়ে গেল তখন তারা জানালা দিয়ে দেখছিল যে বাইরে আসলে কোথা থেকে আসছিল। কিন্তু রাসেল ভাই আজব করা বিষয় হচ্ছে সেখানে কিছুই ছিল না, একদম মানে ফাঁকা জমি।
তারা তখন অবাক হয়ে গেল যে আসলে তাহলে এই কান্নার আওয়াজটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। তো তখন সেই মুহূর্তে একজন হোটেলের একটা কর্মচারী আসে, উনি একটু বৃদ্ধ। তো উনি রুম পরিষ্কার করে চলে যাওয়ার সময় আমার কাকু জিজ্ঞেস করলো যে চাচা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে করেন, সমস্যা নাই। তো আমার কাকু এই ঘটনাটা খুলে বললো, 2 দিনের ঘটনাটা। তো এটা শুনে চাচার মানে কিছুটা ভয় পেয়ে পেয়ে গেল, উনাকে উনার মুখটা শুকনা শুকনা হয়ে গেল। তো উনি বললো যে সরি, আমি আপনাদের এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো তখন আমার কাকু আর বন্ধুরা বললো যে কেন, কি কোনো সমস্যা, কি হয়েছে আমাদের বলবেন না কেন। তো তখন এইভাবে জোরাজোরি করার পরে উনি রাজি হইলো। তো তারপরে রাসেল ভাই উনি ওনার কাহিনী যেভাবে বললো সেভাবে আমি বলবো। উনি বললো যে অনেকদিন আগের কথা, এখানে এই হোটেল ছিল না, তখন এখানে একতলা একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এ কিছু মানুষজন থাকতো, কিন্তু তাদের খোঁজ খবর কেউ রাখতো না, কারণ আশেপাশে আর কোনো বাড়ি ছিল না। আর এই একতলা বিল্ডিংটা ছিল লোকালয় থেকে অনেক দূরে, এখানে কৃষকের জমি ছাড়া আর কিছুই ছিল না। তো তারা কি করতো রাসেল ভাই, তারা কিশোরী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে এসে ওইখানে জ্বলন্ত আগুনে পোড়াতো, আর এবং তারা সেই কান্নার আওয়াজ শুনে করুণ অট্টহাসিতে ফেটে পড়তো, তারা আনন্দ পেত এটাতে। তো রাসেল ভাই তারপরে আহ, একদিন এক কৃষক এটা দেখতে পেয়ে গ্রামবাসীদেরকে জানানোর পর গ্রামবাসীরা এসে দেখে যে আসলেই সত্যি। তো তারপরে তারা একদিন বাইরে থেকে সেই ঘরের দরজা সিটকিনি দিয়ে কেরোসিন দিয়ে রসুল ভাই সেই ঘরটাকে জ্বালিয়ে দেয়। তো তারপরে ভেতর থেকে তাদের সেই লোকগুলোর করুণ আত্মচিৎকার ভেসে আসতে থাকে, কিন্তু গ্রামবাসীদের তখন আর কিছুই করার ছিল না। তারা সেই ঘটনার পরে বাড়িটাকে অভিশপ্ত বাড়ি বলে ঘোষণা করে দেয়। তারপর থেকে রাসেল ভাই এই মাঝে মধ্যে সেই বাড়ি ছিল না, তারপরে আস্তে আস্তে এখানে লোকালয় করতে থাকে, কিন্তু মাঝে মধ্যে সেই করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। তো রাসেল ভাই সেখান তারপর থেকে আমার কাকু আর তার বন্ধুরা পরের দিন চলে আসে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। বিরতি না, আমরা একটা ঘটনায় যাব, তারপরে বিরতি, একটা ঘটনা শুনবো আমরা, অডিও ক্লিপ, এবং তারপরে বিরতি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুড টেরিট এফএম এন্ড ইউ ফুড। হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা, কলকাতা ইন্ডিয়া থেকে। অলরেডি আমার আগেও কটা স্টোরি সিলেক্ট হয়ে এখানে প্লে করা হয়েছে, সেই জন্যই আবার ইন্সপায়ার হয়ে আরেকটা স্টোরি পাঠাচ্ছি। আমার স্টোরিটা আমি শুরু করছি, বেশি কিছু আর না টাইম ওয়েস্ট করে। আমি 2015 সালে প্রথমবার একটি কোম্পানিতে জব জয়েন করি, সেটি দক্ষিণ কলকাতার নিউ আলিপুর নামক স্থান। তো সেটি ছিল বেসিক্যালি একটি কার্গো ইন্সপেকশন কোম্পানি। কার্গো ইন্সপেকশন করা হতো, মাল আনলোডিং করা হতো আমাদের কলকাতার ডক এরিয়াতে। তো আমি ওখানে অ্যাজ আ অপারেশন ডিপার্টমেন্ট ইনচার্জ হিসেবে ওখানে জব করতাম। তো আমার আন্ডারে কিছু ইন্সপেক্টরস ছিল যারা ইন্সপেকশন করতো। তো কার্গোতে মাল অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে আসতো। তো অনেক সময় এরকম হতো রাত্রিবেলা 1টা 2টো 12টা এরকম সময় জাহাজ আসতো এবং কার্গোতে মানে সেই সমস্ত জিনিসগুলো লোডিং করানো হতো। তো রাত ফিরে এরকম 2:30 অব্দি কাজ চলতো। তো সেই সমস্ত যে সমস্ত কাজগুলো হতো, তো আমার কাছে যখন আমার হাতেই কাজগুলো আসে, তো তখন আমি সেইখানে ইন্সপেক্টর বা ইনচার্জ ইন্সপেক্টরকে ওখানে যখন আমি মানে পাঠাতে চাইতাম, তো বেশিরভাগ যাদের বাইক নেই, যারা একটু এজেড ইন্সপেক্টর হতো ওখানকার, তো তাদেরকে আমি যখন বলতাম যে ওখানে আপনি রাত্রিবেলা মাল আনলোডিং এর জন্য আপনি থাকবেন, তো তারা সেও রাজি হতো না, বিকজ তারা তাদের বাড়ি আসার সমস্যা হতো, যেহেতু রাত্রিবেলা 1-2 হয়ে যেত। তো তারা বলতো না না আমরা করতে পারবো না বা এরকম। কিন্তু আমাদের ওখানে শ্যাগ যেগুলো থাকে, যে সমস্ত ইয়ার্ডে জিনিসপত্র হয়, তো সেখানে শোয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু তাও কেউ থাকতে চাইতো না। তো সেই জন্য আমি অনেক সময় অনেক প্রবলেম করতাম। আর যেহেতু নতুন সেখানে, তো আমি তখন কিছু বলতেও পারতাম না। তো আমার প্রথম দিকে খুব প্রবলেম হতো যে কি করবো, কি করে তাদেরকে পাঠানো যায়, সেই করা যায়। তো আরেকদিন এরকম আনাদিকে প্রবলেম আসলো, তো আমি তখন কি করবো কি না করবো বুঝে উঠতে পারছিলাম না। তো আর বাকি যাদের বাইক আছে, যারা ইয়াং ছিল, তাদের সবাই অলরেডি কোথাও না কোথাও পোস্টেড ছিলেন। তো আমার তখন কিছু করারই ছিল না, আমি কি করবো। তো আমার সঙ্গে কিছু ইন্সপেক্টরের খুব ভালো কথাবার্তা হতো, তো তাদের মধ্যে একজনকে আমি খুব রিকোয়েস্ট করি। তো রিকোয়েস্ট করাতে তিনি আমাকে বললেন যে আমি ওখানে আনলোডিং অব্দি থাকতে আমার অসুবিধা নেই, ওখানে
রেসপেক্ট করাটা আমার প্রবলেম না, আমার ওখানে আফটার রেসপেকশন মানে থাকাটা প্রবলেম। আমি বললাম কিরকম সমস্যা আপনি যদি বলেন, বলে আপনি তো কিছু শুনেছেন? তখন উনি বললেন দেখো, শোনার থেকে প্রত্যক্ষ করা বা অনুভব করা সেটা কিন্তু তার থেকে বেশি প্রায়োরিটেড। তো আমি বললাম কিভাবে? তখন উনি আমাকে বললেন যে দেখো, ওখানে এরকম না যে আগে কেউ থাকেনি বা থাকেন না, মানে কোনোদিনও কারোর ওখানে পোস্টিং হয়নি। আর তখন উনি নিজেরই এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, যখন উনি অনেক আগে মানে যখন ধরুন প্রথম আমাদের ইন্সপেকশন কোম্পানিটা যখন শুরু হয়, তো তখন উনি ওখানে পোস্টিং এর জন্য কয়েকবার গেছে। তো এর মধ্যে একবার ওনার তখন আরো আমাদের যারা এজেড যারা ইন্সপেক্টর ছিলেন তারা বললেন যে ওরকম, মানে তাদের সঙ্গে তিনি ওখানে একদিন মানে ওখানে উনি আরো 2-4 জনের নাম বললেন, তাদের মধ্যে তখনও 2 জন ওখানে স্টিল কাজ করতো, আর বাকি কেউ কাজ করতো না, অন্য জায়গায় কাজ করতো, এরকম ছিল। তো ওনার মুখ থেকে শুনলাম যে উনি বললেন যে ওই রকম মানে কেপিডিতে, বেসিক্যালি 9 নম্বর আর 10 নম্বর কেপিডিতে রাত্রেবেলা একদিন ওদের পোস্টিং হয়। স্পেন থেকে মাল এসছে, মানে কিছু কার্গো আসে ওখানে, তো সেই কার্গো গুলো আনলোডিং করার পরে ওরা রাত্রেবেলা তখন এক্সট্রা অব্দি আনলোডিং হয় এবং ওরা কোনো বাড়ি যাওয়ার ভেহিকলস পাবে না বলে ওখানে স্টে করে। 4-5 জন ছিল একসঙ্গে, তো ওনারা ভাবে কোনো অসুবিধা হবে না। আর তার আগে তারা শুনেছিল, বাট তারা এই ব্যাপারটাকে অতটা বেশি কেয়ারলি নেয়নি। তো তিনি মনে করেন যে সেরকম কোনো অসুবিধা হবে না। তো তারা সবাই মিলে একসঙ্গে শুয়ে পড়ে, যে যার চাদর বা যা অ্যারেঞ্জ করেছিল সেখানে। কিন্তু ওখানে কোনো বেডের তখন মানে বেডের কোনো বেড বা কোনো আহ বেডিং এর কোনো ব্যবস্থা ছিল না, ফ্লোরেই শুতে হতো। তো ওনারা ওখানেই ফ্লোরে শুয়ে পড়ে, যে যার চাদর ওই জিনিস কেউ করে এরকম ভাবে শুয়ে পড়ে, 3-4 জন একটু এদিক ওদিক করে শুয়ে পড়ে ওই একটাই কেপিটির মধ্যে, মানে 10 নম্বর না 9 নম্বর হবে, যে কোনো একটা কেপিটির মধ্যে ওরা 5 জনে একসঙ্গে শুয়ে। তো হঠাৎ তার মধ্যে একজন, মানে যার কথা আমি বলছি, তার কোনো বন্ধু, সে হঠাৎ ফিল করে যে সামথিং কিছু একটা ফিল করে। সে উঠে বসে দেখে তিনি যাদের সঙ্গে শুয়েছিলেন এদিক ওদিক করে তার থেকে বেশ খানিকটা উনি দূরে রয়েছে। হয়তো ঘুমের চোটে, হয়তো উনি ঘুমের কারণে কোনোভাবে হয়তো উনি গড়িয়ে বা সরে গেছে বা এরকম সব কিছু। তো উনি আবার উঠে গিয়ে তাদের পাশাপাশি গিয়ে আবার শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে তিনি আবার অনুভব করলেন যে মানে তার কিছু কারণে তার ঘুমটা ভেঙে গেল। তিনি দেখলেন আবার তিনি একটু অন্য সাইডে সরে গেছেন, মানে শুয়েছিলেন যে পজিশনে তার থেকে তিনি অন্তত 4-5 হাত দূরে রয়েছেন। তখন তিনি আবার উঠে আবার ঠিকঠাক করে উনি শুনে, এবার উনি আর মানে এই রকম দুবার হওয়ার পরে উনি আর অত কনসেন্ট্রেটে ঘুমাতে পারলেন। এবার ওনার এমনিতেই ওষুধ খাচ্ছে এবং ইয়ার্ড এরিয়া আছে, ওখানে মশারও অনেক উপদ্রব রয়েছে। তো তিনি এবার জাস্ট চাদরটা মুড়ি দিয়ে মানে জাস্ট ঘুমাননি, মানে জাস্ট শুয়েছিলেন। তো হঠাৎ তিনি অনেকক্ষণ পরে অনুভব করলেন যেন কিছু তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে চাদরটা খুলে উঠে বসলেন। উঠে বসাতে তিনি কাউকে মানে তারাটা তার পায়ে অনুভব করেছিলেন। তো তিনি এদিক ওদিক তাকে তিনি 2-4 জনকে ডাকার চেষ্টা করলেন, তো সবাই উঠে গেল মোটামুটি। তো কেউ বলছে, সবাই যখন জিজ্ঞেস করে কি প্রবলেম, কি সমস্যা হয়েছে, তখন বলে যে আমার মনে হলো আমার পা ধরে কেউ টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো তার মধ্যে বাকি আরেকজন বললো যে আমি কিছুক্ষণ আগে আমার যখন ঘুম ভাঙলো আমি দেখলাম আমাদের যেখানে শুয়েছি তার থেকে আমি অনেকটা দূরে। এরকম করতে প্রত্যেকেই তখন রিপ্লাই করতে লাগলো যে আমার মনে হলো আমি ওখানে শুয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আমি ওই জায়গায় চলে গেছি। কেউ বললো আমি ওই দিকটায় শুয়েছিলাম, ওই দিকটা আমি দেখি, চোখ খুলে দেখি আমি ওইখানটায় রয়েছি। এরকম করে সবাই কিছু না কিছু বলতে লাগলো। আমি যার থেকে শুনেছি তিনিও বললেন যে তার সঙ্গে ওই সেম হয়েছে। তিনি ঘুম ভেঙে দেখছেন যে তিনি বাঁদিক স্নান করে শুয়েছিলেন, কিন্তু তাকে ওই অবস্থায়, মানে ওই টার্ন অবস্থায় যেন তাকে সেই পুরো একদম গেটের ধারে কেউ নিয়ে চলে গেছে। তো তারপর তারা সেখানে এরকম যথেষ্ট ভয় পেয়ে যায়, যার ফলে তারা সেখান থেকে মানে সেই দিনকারে রাত্রেবেলা আর ঘুমাতে পারেনি, সবাই জেগে ওই ইয়ার্ডে বসেছিল। তো কলকাতার এটা একটা বিশিষ্ট জায়গা, মানে সেখান থেকে আমাদের কলকাতা লাইফ লাইনের ওয়ান অফ দ্য পার্টস, মানে এখানে বলা যায়। তো সেই জায়গাটায় এরকম একটা ভয়াবহ, যেখানে রাত্রেবেলা কোনো ইন্সপেক্টর আমাদের যারা ওয়ার্কিং ওখানে থাকে তারা কেউ ওই 10 নম্বর কেপিডি আর 9 নম্বর কেপিডিতে স্টে করতে চায় না। তো এই সম্বন্ধে আপনি কলকাতার যদি সত্যতা, ঘটনার সত্যতা যদি জানতে চান, তাহলে এই সম্বন্ধে আপনি কলকাতার যে কোনো এনসাইক্লোপিডিয়া থেকে এই ব্যাপারে বা এই ভৌতিক যে সমস্ত অনেক কিছু আজকাল ফাইল বেরিয়ে গেছে সেখান থেকে এই ব্যাপারটা আপনারা যাচাই করে নিতে পারেন। এছাড়াও ওই ইয়ার্ডে এরকম অনেক অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো মানে আরো বেশি ভয়াবহ। আমি সেগুলো যখন জানতে পারবো আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। ঠিক আছে, ধন্যবাদ রাসেল ভাই। যদি গল্পটা
শোনানোর মতো মনে হয় তাহলে প্লে করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে ভূত যেন এগিয়ে যায় সেটা প্রার্থনা করব। আর সবাইকে থ্যাংকস যারা এই ভূত ডিফেন্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভিউয়ার্স থেকে শুরু করে টেকনিশিয়ান যারা ওখানে কাজ করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে এত ভালো একখানা প্রোগ্রাম। Tonight comes alive. It comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও 58 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি একটা আমরা ইমেইলে চলে যাই এবং এই ইমেইলটা আমি আপনাদেরকে যেভাবে লিখেছেন উনি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম রিভেঞ্জ। আমি থাকি শেরপুর জেলার নকলা উপজেলায়। আমি কলেজ স্টুডেন্ট। আমার ভূত এফএমের আমি একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন থেকে ভাবছিলাম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ সময় করে লিখেই ফেললাম। যাই হোক, আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটে আমার এক বন্ধুর সাথে। আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে ওর হয়ে শ্রোতাদের উদ্দেশ্যে আমি ঘটনাটি শেয়ার করছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শ্মশানে যাওয়ার, মূলত জানা ও দেখার উদ্দেশ্য। কিভাবে যাব, কার সাথে যাব, এই বিষয়ে কার সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না, কারণ এই বিষয়টা কেউ স্বাভাবিকভাবে নেবে না। আর তাছাড়া আশেপাশে কোথাও শ্মশান আছে কিনা তাও আমার জানা ছিল না। হঠাৎই একদিন এক বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম। সে বলল আমাদের এলাকা থেকে 4-5 কিলোমিটার দূরে খালের ধারে অনেক পুরনো একটা শ্মশান আছে। আমি বললাম তাহলে আমাকে একদিন নিয়ে চলো। সে বলল ঠিক আছে, কাল আমরা সকালে রওনা হই। আমি বললাম ঠিক আছে। যথারীতি পরের দিন সকালে খুব ভোরে পায়ে হেঁটে রওনা হলাম। সময়টা ছিল শীতকাল। হাঁটতে হাঁটতে ঘন্টাখানেক পর সেখানে পৌঁছালাম। চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ ফসলি জমি। আশেপাশে কোনো বাড়িঘর নেই। পরিবেশটা অনেক নীরব ও নিস্তব্ধ। শীতকাল হওয়ায় খালের পানি থেকে ধোঁয়ার মতো বাষ্প বের হচ্ছিল। আমরা শ্মশানের ভেতর প্রবেশ করলাম। তারপর শবদেহ দাহ করার স্থানে গেলাম। দেখলাম খানিকটা জায়গা পাকা করা। পাকা স্থানের ওপরে দুপাশে 3টি করে লোহার 6টি দণ্ড। আমার বন্ধু বলল এই জায়গাতেই শবদেহ দাহ করা হয়। জায়গাটি যেদিকে মাথা সেখানে বসে হাত দুলালাম। ওই সময় আমার মনে খানিকটা ভয় কাজ করছিল। হঠাৎ খানিকটা দূরে দেখলাম কিছু আধ পোড়া লাকড়ি থেকে ধোঁয়া উঠছে এবং কাছে গিয়ে দেখলাম সত্যি ধোঁয়া উঠছে। আর বন্ধুরা বলল হয়তো গত রাত্রে কোনো সব দাহ করা হয়েছে। ত্যাগ করার সময় হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু দুষ্টুমি করে বলল কি রে, কোনো কিছু পিছু নিল নাকি? তারপর আমি নিজেকে সামাল দিয়ে খেয়াল করলাম যে সেটা একটা গাছের শেকড়। অতঃপর সেখান থেকে আমরা দ্রুত প্রস্থান করলাম। সারাটি দিন ভালোই কাটলো। ভয় লাগছিল। আমার বন্ধুকে ফোন দিয়ে বললাম আমার খুব ভয় করছে। ও বলল ভয়ের কিছু নেই, ওয়েট কর, আমি আসছি। রাতে ও আমাদের বাসায় এলো। যথারীতি আমাদের খাবারের পর্ব শেষ করে আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমরা কিছুতেই আমার ঘুম আসছিল না। এদিকে আমার বন্ধু গভীর ঘুমে মগ্ন। আমি জেগেই আছি এপাশ ওপাশ করতে করতে। রাত্রে 3টার সময় একটু তন্দ্রা আসলো। খানিক বাদে অনুভব করলাম কেউ আমার পিঠে ধাক্কা দিচ্ছে। ভাবলাম আমার বন্ধু হয়তো ডাকছে। আমি জিজ্ঞেস করলাম কি রে, ধাক্কাছিস কেন? ঘাড় ঘুরিয়ে দেখলাম সে তখনও ঘুমে। আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম ও তো ঘুমাচ্ছে, তাহলে আমায় ধাক্কা দিল কে? তখন শরীরে একটা শক অনুভব করলাম। সারা গা শিউরে উঠল। একটা শীতল স্রোত শরীরের শিরায় শিরায় বয়ে গেল। পরক্ষণে দেখলাম বিছানার পাশে লাল শাড়ি পরিহিত মাথাবিহীন কেউ একজন দাঁড়িয়ে আছে, যার জিহ্বা গলা থেকে বিশ্রীভাবে বেরিয়ে আসছে। এই দেখে আমি ভয়ে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না। জ্ঞান ফেরার পর দেখি আমাকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে আম্মুকে চাপড়ে ধরে আবার জ্ঞান হারালাম। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরে পাই তখন সেই লাল শাড়ি পরিহিত মাথাবিহীন মহিলাকে দেখে আমি আম্মুকে বললাম দেখো ওইখানে দাঁড়িয়ে আছে। উপস্থিত কেউ কিছুই দেখতে পেল না।
সবাই জানতে চাইলো কি হয়েছে। আমি সবাইকে রাত্রের ঘটনাটি খুলে বললাম। বিকেল বেলা বাবা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। আমি ওনাকে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন আমি শ্মশানে কালির প্রকোপে পড়েছি। আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন ওনার ছায়ায় পা পড়েছিল বা এরকম কিছু একটা হয়েছিল, যার কারণে সে রাগান্বিত। তিনি আমাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক করলেন, পা পড়া পানি খাওয়ালেন ও সারা গায়ে পানি ছিটিয়ে দিলেন। এরপর একটি তাবিজ আমার বাম হাতে বেঁধে দিলেন। বললেন তাবিজটি যেন না হারায়। আগামী অমাবস্যায় কিছু নিয়ম পালন করা হবে এবং একটি শক্তিশালী তাবিজ দেবেন যা তৈরি করতে কয়েকদিন সময় লাগবে। আর এই কয়েকটা দিন আমি যেন খুব সাবধানে থাকি। তিনি আরো বললেন এ কদিন আমি যেন কোনোভাবেই জবা ফুল বা গাছের আশেপাশে না যাই এবং নিদান হয়ে যেন বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আব্বু আমাকে বকাঝকা করলেন। শ্মশানে যাওয়ার ঘটনাটি আম্মুকে খুলে বললেন। আম্মুও বেশ বকলো। 5-6 দিন স্বাভাবিকভাবেই কাটলো, তেমন কিছুই হলো না। আমিও অনেকটাই স্বাভাবিক হয়ে গেলাম। তারপর একদিন আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। তাদের উঠোনে ছিল জবা ফুলের গাছ। কবিরাজের সেই নিষেধ আমি বেমালুম ভুলে গিয়ে গাছ থেকে ফুল চিরে বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠলাম। সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার পর আম্মু খেয়াল করলেন আমার হাতে সুতো আছে কিন্তু তাবিজ নেই। আমি বললাম ওদের বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করেছি, হয়তো হারিয়ে গেছে, খেয়াল করিনি। আম্মু তৎক্ষণাৎ আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজকে জানালেন তাবিজটি ছুটে গেছে। কবিরাজ বললেন তাবিজ তো ছুটে যাওয়ার কথা নয়, তুমি কি কোনো জবা গাছের পাশে গিয়েছিলে? আমি বললাম বাচ্চাদের নিয়ে আমি খেলেছি, আমার মনে ছিল না। উনি বললেন কাজটা ঠিক করনি, এখন আমি আর কিছু করতে পারবো না, আমার হাতের বাইরে চলে গেছে, সাবধানে থেকো। রাতটা আমি কাল সকালে তোমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তারপর বাড়ি ফিরে আসি। বাসায় আমি ও আম্মু দুজনেই ভয় পাচ্ছিলাম, আব্বুও ছিলেন না। রাতে আমার রান্না করছিলেন, আমি তার পাশে বসে আছি, আম্মুর পাশে। উঠোনে আর সামনে একটা পুকুর রয়েছে যা পাকের ঘর থেকে দেখা যায়। হঠাৎই পুকুরের ওপারে চোখ পড়তেই দেখি শুধু মাথা নেই, দেহ শুধু মাথা আছে, একটা মাথা, কোনো দেহ নেই। মাথাটি আমার দিকে আসছে এবং মুখটা পুকুরের দিকে, এবং তা দেখে আমি চিৎকার দিয়ে আম্মুকে জাপটে ধরি। ভয় পেয়ে আমি দুজনেই চিৎকার শুরু করি এবং চিৎকার শুনে আশেপাশের লোক চলে আসে। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় এবং চারপাশে অনেক মানুষ। হঠাৎ সবার মাঝ থেকে আমার পা ধরে এক হ্যাঁচকা টানে খাট থেকে একজন দরজার কাছে নিয়ে আসে। সবাই দৌড়ে আমাকে জাপটে ধরে। তারপর আমাকে বিছানায় শুইয়ে অনেকে দোয়া কালাম পাঠ করতে থাকে। কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হলে সকালের অপেক্ষা না করেই ওই কবিরাজের সাথে করে আমরা যাই এবং আমরা আরেকজন কবিরাজের কাছে যাই এবং তিনি আমাদেরকে সারিয়ে তোলেন। অতঃপর তিনি উপায় বলে দিলেন। নতুন মাটির পেয়ালায় দুধ, কলা এবং মাটির পাত্রটি জোড়া সাদা কবুতর বলি দিয়ে তারপরে রক্তসহ কবুতরগুলো নতুন লাল কাপড়ে কিছু জিনিস তিনি শিখিয়ে দেন এবং তারপরে তিনি বললেন যে প্রতি অমাবস্যায় ঘর যেন আলোকিত করে রাখা হয় এবং তারপরে ধীরে ধীরে আমি সেখান থেকে মুক্তি পাই। এবং এই ছিল ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনাতে অনুরোধ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনার ভালো লেগেছে। অনেকেই আমাদের সঙ্গে এখন ফেসবুকে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। যাবার আগে বলে যেতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার যাতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা ঘটনাও লিখে পাঠাতে পারেন। আমরা সেই ঘটনাটি পড়ে দেবো এবং যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি। এবং আশা করছি যে আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত এনজয় করেছেন। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন।